বন্ধুরা, আজ নিয়ে এলাম রহস্য উপন্যাসের চতুর্থ পর্ব, যার অন্যতম গোয়েন্দা চরিত্র কিরিটি রায়, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মৃত্যুবান। সূত্র সন্ধান। যেদিনের কথা বলছিলাম সেই দিনই দ্বীপ্রহরের দিকেও আবার সুব্রত ও কিরিটির মধ্যে সকালের আলোচনারই জের চলছিল। কিরিটি বলছিল, তোদের হারাধন জগন্নাথের দাদু, মনে হলো লোকটা অনেক কিছু জানে, কিন্তু শোকে তাপে জর্জরিত হয়ে সে একেবারে নিজেকে এখন গুটিয়ে ফেলেছে। মাথায় হয়তো তার এখন সামান্য বিকৃতিও ঘটেছে, কিন্তু সেটা কিছুই নয়। এককালে লোকটা এদিকটায় নাম করা একজন আইনজীবী ছিল। তুই জানিস না এবং তোকে বলাও হয়নি, হারাধনের সঙ্গে ইতিমধ্যেই আমার বেশ পরিচয় হয়েছে। এখানে আসবার পর দিন দুই গোপনে হারাধনের ওখানে ছিলাম, সে কথা তো আগেই বলেছি। যাক, প্রথমটায় সে ধরা দিতে চায় না, কিন্তু যে মুহূর্তে তার দুর্বলতায় আঘাত করেছি সে নিজেকে একেবারে সম্পূর্ণভাবে আমার কাছে মেলে ধরেছে। তার সবচাইতে বড় দুর্বলতাটা টের পেতে আমার খুব বেশি সময় লাগেনি, মাত্র ঘন্টা 4-5 লেগেছিল। কিরিটি বলতে থাকে, শ্রীকণ্ঠ মল্লিকের পিতা ও হারাধন মল্লিকের পিতা ছিলেন সহোদর ভাই, কিন্তু হারাধনের পিতা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন। হারাধন সে কথাটা আজও ভুলতে পারেনি। একটা অদৃশ্য ক্ষতের মতো এখনো তার মনের মধ্যে সেটা মাঝে মাঝে রক্তক্ষরণ করে আর বুকের ভিতরটা টনটন করে ওঠে। কথা প্রসঙ্গে বুঝতে পেরে তার সেই ব্যথার জায়গাতেই আঘাত দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে সে যা বলবার বলতে শুরু করে। টাকা পয়সার প্রয়োজন বা অভাব আজ তারা নেই বটে, কিন্তু একদা যে অর্থ সহসা কোনো অজ্ঞাত কারণে হাত পিছলিয়ে নাগালের বাইরে চলে গিয়েছিল, তার শোকটা আজও মন থেকে মুছে যায়নি। হারাধনের যতটা না, তার চাইতে ঢের বেশি আর একজনের অসম্ভব জেনেও সেই অর্থের আশা আজ পর্যন্ত ত্যাগ করে উঠতে পারল না। কার কথা বলছিস? কিরিটি অল্প একটু থেমে সুব্রতর প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলতে লাগলো, তারপর শ্রীকণ্ঠ মল্লিকের সেই উইল, যার আভাস সুধীনের মা সুহাসিনীর কাছ থেকে সর্বপ্রথম আমরা জানতে পারি। ভেবেছিলাম এবং সুহাসিনীও বলেছিলেন, যার অস্তিত্ব নাকি একমাত্র তার শ্বশুর, এদের স্টেটের নায়েবজি শ্রীনিবাস মজুমদার ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি জানতেন না। কথাটা ভুল, আরও একজন জানতেন, ওই হারাধন সেই উইলের কথা জানতেন। কারণ সে উইল যখন লেখা হয়, আইনজ্ঞ হিসাবে ও অন্যতম সাক্ষী হিসাবে শ্রীকণ্ঠ মল্লিক মশাই হারাধনের সাহায্য নিয়েছিলেন। অথচ এ কথা স্বয়ং শ্রীনিবাস মজুমদার মশাইও জানতেন না, যদিচ তিনি উক্ত উইলের অন্যতম সাক্ষী ছিলেন। সে উইলে কি লেখা ছিল জানতে পেরেছিস কিছু? হ্যাঁ, সামান্য। হারাধন বিশদভাবে খুলে আমাকে সবকিছু বলেননি বটে, তবে যতটুকু জেনেছি সেও আমার অনুমান মাত্র। হারাধনকে বিশেষভাবে অনুরোধ করায় কেবলমাত্র বলেছিলেন, যার চুকে বুকে গেছে অনেক দিন এবং যার অস্তিত্বই এ জগতে কোনোদিন প্রকাশ পেল না। আজ আবার সেই ভুলে যাওয়া পুরনো কাহিনী জেট টেনে এনে নতুন করে অমঙ্গলের বীজ বপন করতে চাই না রায়মশাই। সে উইল কোনোদিন আত্মপ্রকাশ করে এ বিধাতারই বোধহয় অভিপ্রায় ছিল না, নচেত সব হয়েও এমনি করে ভণ্ডুলি বা সেটা হয়ে গেল কেন? তাছাড়া নিয়তি যেখানে বাদ সেধেছে, মানুষের পুরস্কার সেখানে ব্যর্থ হবেই, ইত্যাদি। এরপর আমিও দ্বিতীয় অনুরোধ তাকে করিনি, কেননা শুধুমাত্র সুহাসিনীর কথা আদালত মেনে নিতে চাইতো না, বিশেষ করে তিনি যখন আবার আসামির মা। সেক্ষেত্রে হারাধনের সাক্ষীর একটা মূল্য আছে। বর্তমান রহস্য উদ্ঘাটনের ব্যাপারে সেই মূল্যটুকুই আমাদের কাছে যথেষ্ট, তার বেশি হারাধনের কাছে আমি আশাও রাখি না। এইসব কারণেই তোকে বলেছিলাম চিঠিতে হারাধনের প্রতি নজর রাখতে। কিরিটিকে যেন আজ বলার নেশায় পেয়েছে, সে আবার বলে চলে, সতীনাথ লাহিড়ীর মৃত্যু, এটাও খুব আশ্চর্যের কিছু নয়, কারণ সুহাসের মৃত্যু ঘটানোর ব্যাপারে সতীনাথ ছিল খুনির দক্ষিণ হস্ত এবং সমস্ত ব্যাপারটাই সুপরিকল্পিত চমৎকার একটা ষড়যন্ত্র। কোথাও তার এতটুকু গলদ ও খুনি বা চক্রান্তকারীরা রাখতে চায়নি।
অবশ্যই তোকে আগেও বলেছি, এখনো বলছি, সুহাসের নৃশংস হত্যার ব্যাপারের আসল মেঘনাদ বা পরিকল্পনাকারী সেবার যেমন প্রমাণের অভাবে ধরাছোঁয়ার বাইরেই থেকে গিয়েছিল, এবারও প্রমাণ জোগালেও তেমনই হয়তো থেকে যাবে, কারণ সে কেবল জুগিয়েছে পরিকল্পনাটুকু, অর্থাৎ কেমন করে কি উপায়ে সুহাসকে এ পৃথিবী থেকে সকলের সন্দেহ বাঁচিয়ে সরিয়ে ফেলতে পারা যাবে। চতুর চূড়ামণি সে, কিন্তু এত করেও সে ফাঁকি দিতে পারেনি দুজনের চোখকে, আমার ও আরেকজনের। অথচ দুর্ভাগ্য এমন, সেই দ্বিতীয়জন পারলেও আমি পারবো না তাকে ফাঁসাতে এই তদন্তের ব্যাপারে। সেইটাই আমার সবচাইতে বড় দুঃখ থেকে যাবে হয়তো চিরদিন। তবে সেই দ্বিতীয় ব্যক্তির সাহায্য নিলেই তো হয়, সুব্রত উৎসুক কণ্ঠে বলে। তা আজ আর সম্ভব নয়, সেইখানেই তো সবচাইতে বড় মুশকিল। সম্ভব নয় কেন? এমন সময় ঘরের বাইরে বিকাশের কণ্ঠস্বর শোনা গেল। কল্যাণবাবু আছেন নাকি? কে, বিকাশ বাবু নাকি? আসুন আসুন। বিকাশ এসে ঘরের মধ্যে প্রবেশ করল। দিনের আলো একটু একটু করে নিভে আসছিল। দিন শেষের ঘনায়মান ম্লান স্বল্পালোকে ঘরখানিও আচ্ছা হয়ে আসছে। ঠাকুরি, একটা বাতি দিয়ে যা, সুব্রত চিৎকার করে বলে। যাই বাবু। পাশের ঘর থেকে ঠাকুরি কণ্ঠস্বর শোনা গেল। বসুন বিকাশবাবু, সুব্রত আহ্বান জানালে। বিকাশবাবু ঘরের আবছা অন্ধকারে কিরিটিকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। আমার বন্ধু কিরিটি রায়, আর ইনি এখানকার থানা ইনচার্জ বিকাশ সান্যাল, সুব্রত পরিচয় করিয়ে দেয়। কে, কিরিটি বাবু? নমস্কার নমস্কার, কবে এলেন? আজই বোধ হয়। আনন্দ ও শ্রদ্ধা যেন বিকাশের কণ্ঠে মূর্ত হয়ে ওঠে একসঙ্গে। কিরিটি মৃদুস্বরে জবাব দেয়, হ্যাঁ নমস্কার মিস্টার সান্যাল। ঠাকুরহরি একটা লণ্ঠন নিয়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের অন্ধকার দূরীভূত হলো। কিরিটিবাবু, আপনার কথা আমি অনেক শুনেছি। সাক্ষাৎ আলাপের সৌভাগ্য আজ পর্যন্ত আমার হয়নি যদিও। কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসল মাত্র। যা হোক, আলাপ আলোচনার মধ্য দিয়ে ওদের কথাবার্তা আবার জমে ওঠে। কিরিটি আবার এক সময় বলতে থাকে, সুব্রত, তুই এখানে আসবার পর আমাকে আরো দু একবার একাই জাস্টিস মৈত্রের বাড়ি যেতে হয়। এবং এ কথা হয়তো তোর নিশ্চয়ই মনে আছে, মামলার সময় একদিন মামলার জেরায় প্রকাশ পায় সুহাস সেদিন 31শে ডিসেম্বর রায়পুরে রওনা হয়। সেদিন নাকি সুধীন সুহাসকে একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়েছিল। জবানবন্দিতে সুধীন বলেছিল, আগের দিন নাকি কলেজে ক্রিকেট খেলতে গিয়ে ব্যাটের আঘাত লেগে সুহাসের ডান পায়ে হাঁটুর কাছে অনেকটা কেটে যায়। তাছাড়া একবার সুহাস টিটেনাস রোগে ভুগেছিল, তাই সাবধানের জন্য টিটেনাস রোগের প্রতিষেধক হিসাবে সুধীন সুহাসকে একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দেওয়ার সময় নাকি হঠাৎ মালতী দেবী ও সুবিনয় মল্লিক এসে ঘরে প্রবেশ করেন। মালতী দেবী প্রশ্ন করেন, ও কিসের ইঞ্জেকশন আবার নিচ্ছিস? তাতে সুহাস কোনো জবাব দেয় না। পরে মামলার সময় আদালতে ওই কথা উঠলে সুধীনকে জিজ্ঞাসা করায় সুধীন জবাব দেয়, হ্যাঁ তাকে সে একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়েছিল বটে 31শে ডিসেম্বর, কিন্তু পরে এমন কোনো কথাই প্রমাণ হয়নি যে সুহাস তার আগের দিন ক্রিকেট খেলতে গিয়ে আহত হয়েছে। ওই দিন সুহাসের সঙ্গে খেলার মাঠে যারা ছিল তারাও কেউ জানে না সুহাস কোনো রকম আঘাত পেয়েছিল কিনা। এমনকি স্বয়ং মালতী দেবী পর্যন্ত সে সম্পর্কে কিছু বলতে পারেননি। বিপক্ষের উকিলের মতে সত্যিই যদি সুহাসকে প্লেগের জীবাণু ইনজেক্ট করে মারা হয়ে থাকে, তাহলে সুধীরই নাকি ওই সময় সেটা সুহাসের শরীরে অ্যান্টি টিটেনাসের সঙ্গে ইনজেক্ট করেছিল। সর্বনাশ, এ তো আমি জানতাম না, বিকাশ বললে। কেন, এটাই তো সুধীনের বিপক্ষে সর্বাপেক্ষা বড় প্রমাণ, সুব্রত বললে। এবং ওই ব্যাপারটাই ভালো করে যাচাই করবার জন্যই আমি জাস্টিস মৈত্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সুধীর তার জবানবন্দিতে যা বলেছে সেটাও তার বিরুদ্ধেই গেছে। সে বলেছে সেদিনই সন্ধ্যায় সুহাসের কাছে ও জেনেছিল সুহাস ক্রিকেট খেলতে গিয়ে নাকি আহত হয়েছে, এবং তখনই সে তাকে অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিতে চায়। তাতে নাকি সুহাস আপত্তি করে, কিন্তু পরের দিন স্বেচ্ছায় সুধীর একটা অ্যান্টি টিটেনাস সঙ্গে করে নিয়ে গিয়ে তাকে কতকটা জোর করেই ইঞ্জেকশনটা দেয়। আগের দিন সন্ধ্যায় খেলার মাঠ হতে ফেরবার পথেই নাকি সুহাস হসপিটালে গিয়েছিল গাড়ি করে। অথচ ড্রাইভার সে কথা অস্বীকার করে। সে বলে সুহাস সোজা নাকি বাড়িতেই চলে আসে। কথায় বলে দশচক্রে ভগবান ভূত। এই বেলাতেও হয়তো তাই হয়েছে, কিন্তু আমার বিশ্বাস এবং জাস্টিস মৈত্রেরও বিশ্বাস ড্রাইভার এক্ষেত্রে মিথ্যা কথা বলছে। প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের প্রমাণ করতে হবে সত্যিই সে 31শে ডিসেম্বর
সুহাসকে অ্যান্টিটিটেনাস ছাড়া অন্য কিছু ইঞ্জেকশন দেয়নি। আমার নিজের এখানে আসবার অন্যতম কারণও তাই। জেরা করবার সময় আদালতে একজনকে কয়েকটি অতি আবশ্যকীয় প্রশ্ন করতে ভুলে গেছে, সেটা আমি এখন জিজ্ঞাসা করতে চাই। আসলে মৃত পাবলিক প্রসিকিউটর রায়বাহাদুর গগন মুখার্জির মৃত্যুতে মামলাটা সব আদ্যপান্ত ওলটপালট হয়ে গেছে। সাজানো দাবার ছক উল্টে গিয়ে আবার নতুন করে ছক সাজানো হয়েছিল। ফলে নির্দোষীর হলো সাজা আর দোষী পেল মুক্তি। কিন্তু সেটা কি এখন আবার সম্ভব হবে? বিকাশ প্রশ্ন করে। কেন হবে না? বর্তমানে এই রাজবাড়ির হত্যা রহস্যের তদন্ত ব্যাপারকে কেন্দ্র করে আবার নতুন করে সেই শুরু হতে জবানবন্দি শুরু করে ধীরে ধীরে আমাদের ফিরে যেতে হবে বর্তমান রহস্যের মূলে, সেই ভুলে যাওয়া পুরানো কাহিনীতে, এবং সেটাই আমাদের বর্তমান উদ্দেশ্য। কিরিটি আবার একটু থেমে বলে, পৃথিবীতে যত প্রকার অন্যায় ও পাপানুষ্ঠান দেখা যায়, সেগুলোর মূলে অনুসন্ধান করলে দেখা যায় সবই প্রায় মানুষের কোনো না কোনো বিকৃত কল্পনার দ্বারা গড়ে ওঠে। মানুষের কল্পনা থেকেই যেমন জন্ম নেয় শ্রেষ্ঠ কাব্য, কবিতা ও সাহিত্য, তেমনি কল্পনা থেকেই আবার জন্ম নেয় যত প্রকার ভয়ঙ্কর পাপ ও অন্যায়। কেউ পাপ করে অর্থের লোভে, কেউ প্রতিহিংসায়, কেউ বা আবার বিকৃত আনন্দানুভূতির জন্য। শেষোক্ত ধরনকেই আমরা বলি অ্যাবনর্মাল। রায়পুরের হত্যা রহস্যকে বিশ্লেষণ করলে দেখতে পাই তার মূলে 1 নম্বর হচ্ছে অর্থের লোভ, 2 নম্বর খুনের নেশা, এবং যে বা যারা খুন করেছে সেই খুনির পক্ষে সেই নেশা এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে খুনি এখন তার নিজের যুক্তির বাইরে। 3 নম্বরে পৃথিবীতে অনেক সময় দেখা গেছে আমরা আমাদের কোনো বিশেষ কাজের দ্বারা কারো ভালো করতে গিয়ে শেষ পর্যন্ত তার মন্দ বা খারাপটাই করি, এবং সেটা যে সময় সময় মানুষের জীবনে কত বড় বিয়োগান্ত ব্যাপার হয়ে দেখা দেয় তা ভাবলেও হতবুদ্ধি হয়ে যেতে হয়। তাছাড়া এক্ষেত্রে কি হয়েছে জানিস? ওই যে কথায় বলে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এনে গুরু কিনে, এও হয়েছে কতটা তাই। সুব্রত অবাক বিষয়ে কিরিটির আজকের কথাগুলো শুনছিল। এ কথা অবশ্যই ও ভালোভাবেই জানে। মাঝে মাঝে কিরিটি এমন ধরাছোঁয়ার বাইরে চলে যায়। সেই সময় সামান্য একটু বিশদভাবে বুঝিয়ে বললেই হয়তো সব বোঝা যায়, কিন্তু নিজেকে কেমন যেন একটা রহস্যের ধোঁয়ায় আচ্ছন্ন করে অস্পষ্ট করে তুলতে সে যেন একটা অপূর্ব আনন্দ উপভোগ করে, এবং সে ক্রমে এমন অস্পষ্ট হয়ে ওঠে যে শেষটাই মনে হয় সে বুঝিবা যা খুশি আবল তাবল বকে যাচ্ছে। সুব্রত 2-1 বার ইতিপূর্বে কিরিটিকে সে কথা বলেছিল। কিরিটি তার স্বভাবসুলভ মৃদু হাস্যের সঙ্গে বলেছে, যখন কোনো রহস্য নিয়ে কারবার করছো তখন নিজেও রহস্যময় হয়ে ওঠা চাই, এবং তা যদি হতে পারো তাহলেই সেই রহস্যটাকে উপভোগ করতে পারবে। কখনো ভুলে যেও না যে তুমি একজন রহস্যভেদী। তুমি বুদ্ধিমান, বুদ্ধির খেলায় অবতীর্ণ হয়েছ। সাধারণের চাইতে তুমি অনেক ওপরে। এ শক্তির প্রতিদ্বন্দ্বিতা নয়, এ বুদ্ধির প্রতিযোগিতা। নৃসিংহ গ্রাম। পরের দিন প্রত্যুষেই সুব্রত সাইকেলে নৃসিংহ গ্রামের দিকে রওনা হয়ে গেল। কিরিটি আর একটা দিন সুব্রতর ওখানে একা একা থাকবে না, এবং সেটা ভালোও দেখায় না। অনেকেরই হয়তো সন্দেহের উদ্রেক করবে, তাই বিকাশের ওখানে গিয়েই উঠল। ঠিক হলো সুব্রত নৃসিংহ গ্রাম থেকে ফিরে এলে অবস্থা বিবেচনা করে যা হোক তখন একটা ব্যবস্থা করলেই হবেক্ষণ। রায়পুর থেকে নৃসিংহ গ্রাম প্রায় 38-39 মাইলের কিছু বেশি হবে। যানবাহনের মধ্যে এক গরুর গাড়ি, প্রায় 2-3 দিনের বেশি পথ। তাছাড়া রায়পুর থেকে ট্রেনে চেপে 2টো স্টেশন পরে ছোট একটা স্টেশন নেমে মাইল 14-15 ঘোড়ায় চেপেও যাওয়া যায়। শেষোক্ত উপায়ই বেশিরভাগ সকলে নৃসিংহ গ্রামে যাতায়াত করে, বিশেষ করে রায়পুরের রাজবাড়ির লোকেরা। গরুর গাড়ি যাতায়াতের জন্য যে পথটা আছে সেটা একটা অপরিসর কাঁচা রাস্তা। মাইল 15-16 গেলেই ঘন শালবন। প্রায় 5-6 মাইল লম্বা শালবন পেরোলেই দুর্ভেদ্য জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে। রাজাবাহাদুর যখন নৃসিংহ গ্রামে যান মোটরে চেপে ওই রাস্তা দিয়েই যান। জঙ্গলের মধ্যে দিয়ে যে 5-6 মাইল রাস্তা, ওই রাস্তাটা যেমন বিপদসংকুল তেমনি দুর্গম। জঙ্গল পার হলে মাইল 15-16 গিয়ে ওদের মানে রায়পুর স্টেটের একটা ছোটখাটো শাল কাঠের কারখানা আছে। সেখানে শালবন থেকে গাছ কেটে এনে কাঠ চেরাই ইত্যাদি হয়। তারপর সেখান থেকে গরুর গাড়িতে চাপিয়ে দূরবর্তী রেল স্টেশনে চালান দেওয়া হয়। কাঠের কারখানা থেকে নৃসিংহ গ্রামটির দূরত্ব প্রায় মাইল খানেক হবে। স্টেটের যতগুলো মহাল আছে তার মধ্যে নৃসিংহ গ্রামই হচ্ছে শ্রেষ্ঠ। জায়গাটির দৈর্ঘ্য প্রস্থে মাইল 2-এর বেশি হবে না। চারপাশে ছোট ছোট পাহাড়,
ছোট একটি পাহাড়ি নদী আছে। তার উৎস ওরই একটা পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণা থেকে। আর আছে পাহাড়ের উপরে ছোট একটি গুহার মধ্যে পাথরের তৈরি একটি নৃসিংহদেবের মূর্তি। সেই জন্যই জায়গাটির নাম নৃসিংহ গ্রাম হয়েছে। স্থানীয় অধিবাসীদের মধ্যে ধারণা যে নৃসিংহদেবের মূর্তিটি নাকি অত্যন্ত জাগ্রত। প্রতি শনিবার সেখানে সকলে পুজো দিয়ে আসে। তাছাড়া চৈত্র পূর্ণিমাতে খুব ধুমধাম করে একবার পুজো হয়। সে সময় সেখানে ছোটখাটো একটা মেলাও বসে। স্থানীয় অধিবাসীরা বেশিরভাগই সাঁওতাল ও বাউরি। 2-4 ঘর পাহাড়িও আছে। বেশিরভাগ লোকই স্টেটের শালকাঠের কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। সামান্য চাষাবাদও আছে। স্থানটি অত্যন্ত স্বাস্থ্যকর। সেই জন্যই হয়তো সুদূর অতীতে কোনো এক সময় রাজাদের কোনো পূর্বপুরুষ এখানে স্থানীয়ভাবে বসবাস করার ইচ্ছায় প্রকাণ্ড একটি প্রাসাদ তৈরি করেছিলেন। বহুদূর থেকে প্রাসাদের চূড়া দেখা যায়। প্রাসাদটি মুসলমানের আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন দেয়। শ্রীকণ্ঠ মল্লিকের পিতাও বৎসরের মধ্যে অন্তত 3-4 মাস নৃসিংহ গ্রামের প্রাসাদে এসে কাটিয়ে যেতেন। শ্রীকণ্ঠ মল্লিকের সময় হতেই সে নিয়মের ব্যতিক্রম শুরু হয়। তারপর শ্রীকণ্ঠ মল্লিকের ও সুধীনের পিতার মৃত্যুর পর আর বিশেষ কেউ একটা নৃসিংহ গ্রামের প্রাসাদে এসে 2-1 দিনের বেশি কাটায়নি। প্রাসাদের এক অংশে একটা কাছারি বাড়ি করা হয়েছে। এখানকার নায়েব বা ম্যানেজার শিবনারায়ণ চৌধুরী নিজের ইচ্ছায় যতটা করেন সেই মতোই সব হয়। শিবনারায়ণের কোনো কাজের সমালোচনা রাজা বাহাদুর স্বয়ংও কোনোদিন করেন না। সুব্রত কতকটা ইচ্ছে করেই ট্রেনে না গিয়ে সাইকেলে চেপে রওনা হয়েছিল। 38-39 মাইল পথ এমন বিশেষ কিছুই নয়। তাছাড়া যেতে যেতে চারপাশ ভালো করে দেখতে দেখতেও যাওয়া যাবে। আসবার সময় রাজবাড়ি থেকে বন্দুক দিতে চেয়েছিল, কিন্তু সুব্রত মৃদু হেসে প্রত্যাখ্যান করে এসেছে। সঙ্গে এনেছে একটা 7 সেলের হান্টিং টর্চ, একটা বড় দোলা ছুরি, একটা দড়ির মই ও সামান্য টুকিটাকি নিত্য প্রয়োজনীয় কয়েকটি জিনিসপত্র। প্রথম দিকে বেশ একটু বেগের সঙ্গেই সাইকেল চালিয়ে সুব্রত বেলা প্রায় গোটা 10-এর মধ্যেই জঙ্গলের মাঝামাঝি পৌঁছে গেল। বেশ ঘন জঙ্গল। দিনের বেলাতেও বড় বড় পত্রবহুল বৃক্ষ সূর্যের আলোকে প্রবেশাধিকার দেয় না। আগে নাকি এই বনে বাঘও দেখা যেত। এখনো যে একেবারে নেই তা নয়, কচ্চিৎ কখনো 2-একটা দেখা যায়। হাতি আছে, আর আছে বন্য বরাহ ও হরিণ। বনের মধ্যে দিয়ে যে পথটি চলে গেছে, অতি কষ্টে সে পথ দিয়ে একটা মোটর গাড়ি যেতে পারে। পথটিকে পায়ে চলা পথ বলাই উচিত। জঙ্গলের মধ্যেই একটা বড় গাছের তলায় বসে সুব্রত সঙ্গে টিফিন ক্যারিয়ায় ভর্তি করে যে লুচি তরকারি এনেছিল তার সদ্ব্যবহার করলে। আহারাদির পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সুব্রত আবার রওনা হলো। জঙ্গল পেরিয়ে শালবনে পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় 3টে হয়ে গেল। সূর্য অনেকটা হেলে পড়েছে। শালবনের আঁকাবাঁকা পথ ধরে সুব্রত সাইকেল চালিয়ে চলে। চৈত্রের ঝরা পাতায় চারিদিক ঢেকে গেছে। মধ্যাহ্নের মন্থর বাতাসে ঝরা পাতাগুলি উড়ে উড়ে মর্মর ধ্বনি তোলে। উদাস করুণ চৈত্র রাগিনী যেন। স্তব্ধ মধ্যাহ্নে ভেসে আসে মাঝে মাঝে ঘড়িয়ালের উদাস মন্থর ডাক, হেতা হতা বুনো কবুতরের মৃদু গুঞ্জন। শালবনের চতুর্দিকে ইতস্তত কুটজ কুসুমের মন ভোলানো শোভা। ফিকে বেগুনি ও ধুলোটে সাদা রঙের অজস্র ফুল ধরেছে তাতে গুচ্ছে গুচ্ছে। বাতাস তীব্র একটা কটু গন্ধ ভাসিয়ে আনে। রঙিন মধুলবী প্রজাপতি উড়ে উড়ে বেড়ায় ফুলে ফুলে। সুব্রতর কেমন যেন নেশা লাগে। সাইকেল চালিয়ে এগিয়ে চলেছে। সূর্য যখন একেবারে পশ্চিম আকাশে হেলে পড়েছে, চারিদিকে ঘনিয়ে এসেছে সন্ধ্যার বিষণ্ণ বিধুর ছায়া, সুব্রত এসে নৃসিংহ গ্রামে প্রবেশ করল। কোথায় একটা কুকুরের ডাক শোনা যায়। শিবনারায়ণকে আগেই সংবাদ দেওয়া ছিল। প্রাসাদের সামনে প্রশস্ত চত্বরে এসে সুব্রত পা গাড়ি হতে নামল। অস্পষ্ট আলো আধারিতে কি একজন দীর্ঘ অস্পষ্ট ছায়ার মতো দাঁড়িয়েছিল। সুব্রত তাকেই প্রশ্ন করল, নায়েব চৌধুরী মশাই কোথায় বলতে পারেন? ছায়ামূর্তি গম্ভীর স্বরে প্রশ্ন করলে, আমারই নাম শিবনারায়ণ চৌধুরী। মহাশয়ের নামটা কি জানতে পারি? কোথা হতে আগমন হচ্ছে? কল্যাণ রায়, রায়পুর থেকে আসছি। ও, আপনি কল্যাণ রায়? আসুন, নমস্কার। শিবনারায়ণের কণ্ঠস্বর আনন্দে উচ্ছ্বলিত হয়ে ওঠে। তারপরেই চিৎকার করেন, ওরে দুঃখীরাম, সুখন, আলো জ্বালাসনি এখনো? আসুন কল্যাণবাবু, ভেতরে আসুন। আপনারই জন্য অপেক্ষা করছিলাম। পাগাড়ি ওখানেই থাক, ওরাই তুলে রাখবে এখন। শিবনারায়ণ ক্লান্ত পদে বারান্দা অতিক্রম করে সুব্রত
মস্ত বড় একটি হল ঘরে প্রবেশ করে নায়েব শিবনারায়ণের পেছনে পেছনে। সিলিং থেকে একটি বেলুয়ারি 14 বাতির ঝাড় লণ্ঠন ঝুলছে, তারই মধ্যে গোটা 2 বাতি জ্বলছে এবং 2 বাতির আলোতেই ঘরে আলোর কমতি নেই। ঘরের প্রায় অর্ধেকটা জুড়ে খাট পাতা, তার উপরে ধবধবে পরিষ্কার ফরাস পাতা। এক ধারে খান কয়েক চেয়ার ও আরামকেদারাও আছে। দুপাশে 2টি বড় বড় কাঠের আলমারি ও থাকে মোটা খেরো বাঁধানো সব খাতা সাজানো। সুব্রত ফরাসের উপর বসে পড়ল। অত্যন্ত ক্লান্তি বোধ করছিল সে। আগাগোড়া সাইকেলে এলেন বুঝি? শিবনারায়ণ প্রশ্ন করলেন। সুব্রত এতক্ষণে ভালো করে ঘরের আলোয় শিবনারায়ণের মুখের দিকে পূর্ণ দৃষ্টি তুলে তাকালো। লম্বা, অত্যন্ত বলিষ্ঠ চেহারা, বয়সের অনুপাতে শরীর এখনো এত মজবুত যে মনে হয় শরীর যেন বয়সকে প্রতারণা করে ঠেকিয়ে রেখেছে, কোনো মতেই কাছে ঘেঁষতে দেবে না। বাঁ চোখের স্থির দৃষ্টি দেখেই বোঝা যায় অক্ষিগোলকটি পাথরের তৈরি, কৃত্রিম। খুব পরিশ্রান্ত হয়েছেন নিশ্চয়ই কল্যাণবাবু। চা আনতে বলি, না হাত মুখ ধুয়েই একেবারে চা পান করবেন? আগে তো এখন 1 কাপ হোক, তারপর হাত মুখ ধুয়ে না হয় আবার হবে। বেশ। হাসতে হাসতে শিবনারায়ণ তখনই ভৃত্যকে চা আনতে আদেশ করলেন। তারপর আবার এক সময় সুব্রতর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মাছ মাংস চলে তো? তা চলে। সুব্রত হাসতে হাসতে জবাব দেয়, ফাউলের ব্যবস্থা করেছি। আমি ব্রহ্মচারী মানুষ, দুবেলা হবিষান্ন করি, তবে অতিথি অভ্যাগতদের কখনো বঞ্চিত করি না। জায়গাটা আমি বিশেষ করে বেড়াতেই এসেছি চৌধুরী মশাই। তা বেড়াবার মতোই জায়গা বটে, চারিদিকে দৃশ্য খুবই মনোরম। আমি তো 21টা বছর এখানেই কাটালাম কল্যাণবাবু। জায়গাটা সত্যি বড় ভালো লাগে। একটু পরেই চাঁদ উঠবে। প্রাসাদের ছাদের উপর দাঁড়ালে আশেপাশের পাহাড়গুলো চমৎকার দেখায়। আহারাদির পর দোতলায় যে ঘরটিতে সুব্রত শয়ন ও থাকবার ব্যবস্থা হয়েছিল, চৌধুরী নিজে সঙ্গে করে সুব্রতকে সেই ঘরে পৌঁছে দিয়ে গেলেন। উপরের তলায় প্রায় খান 5 ঘর, তারই একটি ঘর চৌধুরী নিজে ব্যবহার করেন এবং অন্য একটিতে অতিথি অভ্যাগত কেউ এলে তার থাকবার ব্যবস্থা হয়। বাকি ঘরগুলো প্রায় বন্ধই থাকে। 3 তলায় খান 2 ঘর আছে। রাজা বাহাদুর এলে তখন সেই ঘর 2টি অধিকার করেন। 1 তলা হতে সিঁড়ি দিয়ে উঠেই সর্বপ্রথম যে ঘরটি, চৌধুরী সেটি ব্যবহার করেন। লম্বা গোছের একটি বারান্দা, সেই বারান্দাতেই ঘরগুলি পরপর। বারান্দার শেষ প্রান্তে একটি প্রশস্ত ছাদ, চারিপাশে তার উঁচু প্রাচীর দেওয়া। ছাদের দক্ষিণ দিকে বহুদিনকার পুরাতন একটি শাখা প্রশাখা বহুল সুবৃহৎ বটবৃক্ষ। অনেকগুলো ডালপালা পত্র সমেত ছাদের উপর এসে নুয়ে পড়েছে। বারান্দার শেষ প্রান্তে ঠিক ছাদের সামনেই যে ঘরটি, সেইটিতেই সুব্রত থাকবার ব্যবস্থা হয়েছে। সুব্রত অত্যন্ত পরিশ্রান্ত বোধ করছিল, তথাপি নতুন জায়গায় ঘুম কোনোদিনই সহজে তার আসতে চায় না। বাড়ির পিছন দিকে মুখ করে যে খোলা জানালাটা, সুব্রত তার সামনে এসে দাঁড়ালো। কাঠের কারবারের জন্য এদের গোটা 3 হাতি আছে। খোলা জানালা পথে সেই হাতিশালা দেখা যায়। বাইরে অস্পষ্ট চাঁদের আলো, ঝিরঝিরে একটা হাওয়া দিচ্ছে। রাত্রি কটা হবে? হাতঘড়ির দিকে সুব্রত তাকিয়ে দেখল, রাত্রি প্রায় 12টা। ঠিক এমনই সময় কাছারির পেটা ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 12টা ঘোষণা করল। চারিদিক নিশুতি রাতের স্তব্ধতায় যেন থমথম করছে। সুব্রত আনমনে শিবনারায়ণ চৌধুরীর কথাই ভাবছিল। একটিমাত্র চক্ষু যে তার কতখানি সজাগ, প্রথম দর্শনেই সুব্রত তা বুঝতে এতটুকু কষ্ট হয়নি। আচমকা এমন সময় একটি অতি সুস্পষ্ট করুণ কান্নার ধ্বনি সুব্রতর কানে এসে বাজল। সুব্রত চমকে ওঠে। কি কাঁদে? না তার শুনবার ভুল? না, শুনবার ভুল নয়। ওই তো কে গুমড়ে গুমড়ে কাঁদছে। সুব্রতর শ্রবণেন্দ্রিয় দুটি অতিমাত্রায় সজাগ হয়ে ওঠে। কে কাঁদে? এই নিশীথ রাত্রির নির্জনতায় কে এমন করে গুমড়ে গুমড়ে কাঁদে? কেন কাঁদে? ভালো করে কান পেতে শুনেও যেন বুঝে উঠতে পারে না কোথা থেকে সে কান্নার শব্দ আসছে। সুব্রত ঘরের দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ায়। খাঁ খাঁ করছে বারান্দাটা। চাঁদের ম্লান আলো এসে বারান্দার ওপর লুটিয়ে পড়ে যেন ঘুমিয়ে আছে। কোথাও এতটুকু সারা শব্দ পর্যন্ত নেই। কান্নার শব্দ শোনা যাচ্ছে বড় করুণ।
পা টিপে টিপে সুব্রত বারান্দা দিয়ে সোজা সিঁড়ির দিকে এগিয়ে যায়। এবারে কিছুই তো সুব্রত জানে না। কোথা থেকে কান্নার শব্দ আসছে, কেমন করেই বা তাও টের পাবে? সুব্রত স্থানের মতোই সিঁড়ির মাথায় দাঁড়িয়ে একান্ত অসহায়ভাবে কান্নার শব্দ শোনে। নানা প্রকারের এলোমেলো চিন্তা মনের কোনায় এসে উঁকিঝুঁকি দেয়। এই বাড়িরই কোনো এক ঘরে অদৃশ্য আততায়ীর হাতে শ্রীকণ্ঠ মল্লিক ও সুধীরের হতভাগ্য পিতা নিষ্ঠুরভাবে নিহত হয়েছেন একদা। এ হয়তো তাঁদেরই অদেহী অতৃপ্ত আত্মার করুণ বিলাপধ্বনি। হয়তো এমনি করেই আজও তারা এই প্রায় পরিত্যক্ত প্রাসাদের ঘরে ঘরে কেঁদে কেঁদে ফেরেন মুক্তির জন্য। এখনো হয়তো যে ঘরে রাত্রের নিস্তব্ধ আধারে অসহায় ঘুমন্ত অবস্থায় তাদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, তার লিমোনিন মেঝের উপর রক্তধারা শুকিয়ে জমাট বেঁধে আছে। অন্ধকারে ছাদের কার্নিসে বোধহয় একটা ইঁদুর সরসর করে হেঁটে যায়। ছাদের ওপাশে বটবৃক্ষের পাতায় পাতায় নিশীথ হাওয়ায় মর্মর ধ্বনি জাগায়। কোথাও একটা রাত জাগা পাখি কু করে একটা বিশ্রী শব্দ করে ডেকেই আবার থেমে যায়। সুব্রত সর্বাঙ্গ যেন সহসা শিরশির করে ওঠে। এ যেন এক অভিশপ্ত মৃত্যুকুড়ি। অন্ধকারে স্তব্ধ নির্জনতায় প্রেতাত্মার দীর্ঘশ্বাস বাতাসে ভাসিয়ে আনে। চারিদিকে এর মৃত্যুর হাওয়া, বিষাক্ত মৃত্যুবিষ ছড়িয়ে আছে এর প্রতি ধূলিকণায়। বিদেহী আত্মারা এর ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে যেন। কিরিটি বলেছে, রায়পুরের রাজবংশে যে মৃত্যুবীজ সংক্রামিত হয়েছে, সে বীজ প্রথম রোপিত হয়েছিল এই প্রাসাদেরই কোনো কক্ষে। কিসের যেন একটা সম্মোহন সুব্রতকে অদৃশ্য জন্তুর মতো চারপাশ হতে জড়িয়ে ফেলেছে। কার পায়ের শব্দ না? হ্যাঁ, ওই তো পায়ের শব্দ। কে যেন কোথায় অত্যন্ত অস্থির পদে কেবলই হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর বেড়াচ্ছে। কান্নার ধ্বনি আর শোনা যায় না। থেমে গেছে সেই কান্নার ধ্বনি। যে কাঁদছিল সে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু পায়ের শব্দটা সে তো এখনো স্পষ্ট শোনা যাচ্ছে। শিবনারায়ণের ডাকে যখন সুব্রতর ঘুম ভাঙল, তখন প্রায় সকাল 8:30 হবে। খোলা জানালা পথে অজস্র রোদ এসে ঘরের মধ্যে যেন আলোর বন্যা জাগিয়ে তুলেছে। খুব ঘুমিয়েছে সুব্রত। এত বেলা হয়ে গেছে। গত রাত্রের দুঃস্বপ্ন আর নেই। সকালের প্রসন্ন সূর্যালোকে চারিদিক যেন শান্ত স্নিগ্ধ। সামনেই দাঁড়িয়ে শিবনারায়ণ চৌধুরী। কিছুক্ষণ আগে হয়তো প্রাতঃস্নান শেষ করেছেন। মাথার বড় বড় বাবরি চুল অত্যন্ত পরিপাটি করে আঁচড়ানো। পরিধানে ধবধবে একখানি সাদা ধুতি, গায়ে বেনিয়ান, পায়ে বিদ্যাসাগরী সুরতলা চটি জুতো। প্রসন্ন হাসিতে মুখখানি যেন ঝলমল করছে। ঘুম ভাঙলো কল্যাণবাবু? রাতে বুঝি ভালো ঘুম হয়নি? না, বেশ ঘুম হয়েছিল। অনেকটা পথ সাইকেল হাঁকিয়ে একটু বেশি পরিশ্রান্তই হয়েছিলাম কি না। আপনার তো দেখছি স্নান পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, দিনে আমি 3 বার স্নান করি। তা কি গ্রীষ্ম কি শীত। আমাকে এক্ষুনি একবার কাঠের কারখানায় যেতে হবে। 1000 মণ কাঠের চালান আজকালের মধ্যেই যাবে। তার একটা ব্যবস্থা করতে হবে। ফিরতে আমার বিকেল হবে। আজকের দিনটা আপনি বিশ্রাম নিন। কাল সকাল পর্যন্ত আমি এদিককার কাজ সেরে ফেলতে পারবো। তখন কাগজপত্র দেখাবো, কি বলেন? বেশ তো, ব্যস্ততার কি এমন আছে? সুব্রত বলে। না, তবে আপনি এলেন, একা একা থাকবেন, যদি ইচ্ছে করেন আমার সঙ্গে কারখানাতেও যেতে পারেন। সুব্রত বুঝলে এ মস্ত সুযোগ। চৌধুরীর অবর্তমানে প্রচুর সময় পাওয়া যাবে বাড়ির চারপাশটা ভালো করে একবার দেখে নিতে। সুব্রত বলে, না, এখনো ক্লান্তিটা কাটেনি। আজকের দিনটাও বিশ্রাম নেব ভাবছি। আপনি কাজে যান চৌধুরী মশাই। ঘুমিয়েই আজকের দিনটা আমি কাটিয়ে দিতে পারবো। ঘুমের আশ এখন আমার ভালো করে মেটেনি। বেশ, তবে আমি যাই। দুঃখীরাম ও সুখন রইল, তারাই আপনার সব দেখাশোনা করবে। কোনো কষ্ট হবে না। চৌধুরী ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। সুব্রত আবার শয্যার উপর টান টান হয়ে শুয়ে পড়ে চোখ বুঝল। অনেকটা সময় হাতের মুঠোর মধ্যে পাওয়া গেছে। যত সম্ভব এর মধ্যেই একটা মোটামুটি দেখাশোনা করে নিতে হবে। পুরানো আমলের বাড়ি, তাছাড়া দুঃখীরামও অনেক দিনকার লোক। গত রাত্রে কয়েকবার সাধারণভাবে দেখে লোকটাকে নেওয়া খারাপ বলে মনে হয়নি। মনে হয় যেন লোকটা একটু সরল প্রকৃতির ও বোকা বোকাই। পুরাতন প্রাসাদ। বাবু? কে?
সুব্রত চোখ চেয়ে দেখলো দুঃখীরাম কখন এক সময় এসে ঘরে প্রবেশ করেছে। চা আনবো বাবু? চা? আচ্ছা নিয়ে এসো। দুঃখীরাম ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল এবং একটু পরেই ধুমায়িত চা ভর্তি একটি কাপ হাতে ঘরে এসে প্রবেশ করলো। দুঃখীরাম, আগে তুমি বুঝি অনেকদিন এখানে কাজ করছো? আগে তা প্রায় 15-16 বৎসর তো হবেই। তোমার বাড়ি কোথায় দুঃখী? ঢাকা জেলায় বাবু। তাহলে নিশ্চয়ই তুমি তোমাদের ছোট কুমারকে দেখেছো? তা দেখিনি। আহ, বড় সদাশয় লোক ছিলেন তিনি। এমন করে বেঘরে প্রাণটা গেল। দুঃখীরামের চোখ দুটি ছলছল করে এলো। প্রায় তো তিনি এখানে এসে 1 মাস 2 মাস থাকতেন। আমাদের সকলকে তিনি কি স্নেহটাই না করতেন বাবু। অমন হাসি খুশি আত্মভোলা লোক আর আমি দেখিনি। তিনি এসে এই ঘরেই থাকতেন, বলতেন এই ঘরেই তো আমার ঠাকুরদা মশাই খুন হয়েছিলেন। হ্যাঁ শুনেছি বটে, শ্রীকণ্ঠ মল্লিক মশাই এই বাড়িতেই খুন হয়েছিলেন। তা এই ঘরেই নাকি? হ্যাঁ বাবু, শুনেছি এই ঘরেই। আমাদের সুদিন বাবুর বাবাও তো এই ঘরেই খুন হন। তিনিও লোক বড় ভালো ছিলেন বাবু। সুব্রত স্তম্ভিত হয়ে যায়। তাহলে সেই নিষ্ঠুর হত্যাকাণ্ড পরপর 2 বার এই কক্ষেই অনুষ্ঠিত হয়েছিল। কি বিচিত্র ঘটনা সংযোগ! সেও এসে এই ঘরেই আজ আস্তানা নিয়েছে। হত্যাকারীর রক্ত তৃষ্ণা কি মিটেছে? না আবার সে রক্ত তৃষ্ণায় তারও প্রাণ নিতে রাত্রির অন্ধকারে আবির্ভূত হবে কোনো এক সময়? বিচিত্র একটা শিহরণ সুব্রত তার রক্তের মধ্যে অনুভব করে যেন। মনে হয় সে আসবে, নিশ্চয়ই আবার সে এই ঘরে আবির্ভূত হবে। যখন চারিদিক নিঝুম হয়ে যাবে, ঘন নিশ্ছিদ্র অন্ধকারে বিশ্ব চরাচর অবলুপ্ত হয়ে যাবে, তখন সে আসবে এই ঘরে। আসুক, তাই তো চায় সুব্রত। সুব্রত সোজা হয়ে বসে। আজ এখানে হাটবার না দুঃখীরাম? আগে হ্যাঁ। মাছ পাওয়া যায় এখানে? আগে না, তবে মাংস পাওয়া যায়, ভালো হরিণের মাংস। হরিণের মাংস চমৎকার হবে, তাই নিয়ে এসো। শুধু মাংসের ঝোল আর ভাত রেধ হয়ে বেলা। হ্যাঁ শোনো, আমাকে আর 1 পেয়ালা চা দিয়ে যেও। যে আজ্ঞে বাবু। দুঃখীরাম চলে গেল। অনেকক্ষণ থেকে সুব্রত একা একা সমস্ত বাড়িটার মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাড়িটার বয়স অনেক হয়েছে, ভাঙন ধরেছে, অথচ সংস্কারের কোনো প্রচেষ্টাই নেই। দেখলেই স্পষ্ট বোঝা যায়। প্রথমেই সুব্রত 3 তলাটা দেখে এলো। প্রকাণ্ড ছাদ। ছাদের এক কোণে পাশাপাশি নাতি প্রশস্ত 2টি ঘর, কিন্তু 2টি ঘরের দরজার বাইরে থেকে ভারী হবসের তালা লাগানো। দোতলায় সর্বসমেত 5খানা ঘর। একটি চৌধুরী ব্যবহার করেন, সেটাও বাইরে থেকে দরজায় তালা লাগানো, এবং সুব্রত যেটি অধিকার করেছে সেটি ছাড়া বাকি 3টেতে কেবল শিকল তোলা বাইরে থেকে, কোনো তালা লাগানো নেই। সুব্রত দেখলো ঘর 3টি খালি পড়ে আছে। 2টি ঘরেই একটি করে আলমারি ছাড়া অন্য কোনো দ্বিতীয় আসবাব নেই। নিচে 8টি ঘর। সেটি 2টি মহলে বিভক্ত, অন্দর ও সদর। সদর মহলেই কাছারি বাড়ি। জনা 2-3 কর্মচারী, দারোয়ান, ভৃত্য সব সদর মহলেই থাকে। অন্দর মহলে একমাত্র পাকের ঘর ছাড়া অন্য কোনো ঘর ব্যবহার হয় না। নিচের অন্দর মহলে কোণে দক্ষিণ দিকে একটি মাত্র ঘর ছাড়া বাকিগুলোতে কোনো তালা দেওয়া নেই। অন্যান্য তালাবন্ধ ঘরগুলোর মতো সুব্রত ওই ঘরের তালাটাও ধরে নাড়তে গিয়ে একটু যেন বিস্মিত হলো। ওই ঘরের তালাটা বেশ পরিষ্কার। এতে প্রায়ই মানুষের হাতে ছোঁয়া পড়ে, তা দেখলে বুঝতে তেমন কষ্ট হয় না। সুব্রত দরজার কপাট দুটো ঠেলতেই সামান্য একটু ফাঁক হয়ে গেল। তালা লাগানো থাকা সত্ত্বেও ঘরের মধ্যে অন্ধকার, কিছু দেখবার উপায় নেই। সুব্রত উপরে নিজের ঘরে গিয়ে হান্টিং টর্চটা নিয়ে এলো। দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে আলো ফেলতে নজরে পড়ল ঘরের মধ্যে পুরু হয়ে ধুলো জমে আছে। কিন্তু আশ্চর্য হলো যখন দেখলে সেই ঘরের ধুলোর ওপরে অনেকগুলো সুস্পষ্ট পায়ের ছাপ। পায়ের ছাপ ছাড়া আর বিশেষ কিছুই সুব্রতর নজরে পড়ে না। তালাটা খোলা যায় না। ভারী মোটা জার্মান তালা। সুব্রত টর্চ আনবার সময়ই তালা চাবি খোলবার যন্ত্রগুলো নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ চেষ্টা করতেই তালাটা খুলে গেল। ছোট্ট একটা ঘর, এবং ঘরটা একেবারে খালি। কেবলমাত্র একটা গা আলমারি দেখা যাচ্ছে। এগিয়ে গিয়ে গা আলমারির কপাটটা খুলে ফেল। আলমারিটা শূন্য, তার মধ্যে কিছু নেই। কতগুলো আরশোলা এদিক ওদিক ফরফর করে উড়ে গেল।
ঘরের কোনো কোনায় একটা ছুঁচো চিকচিক করে ডেকে উঠল। একটা বিশ্রী ধুলোর গন্ধ। মেঝেতে ধুলো জমে আছে, তার উপর অসংখ্য পদচিহ্ন। কোনোটা ঘরের মধ্যে এসে ঢুকেছে, কোনোটা বাইরের দিকে চলে গেছে। সুব্রত টর্চের আলো ফেলে ধুলোর ওপরে পদচিহ্নগুলো দেখতে লাগলো। সবই একই ধরনের এবং একই আকারের পদচিহ্ন বলেই মনে হয়। সুব্রত আবার ঘরের চতুষ্পার্শ্বে আলো ফেলে দেখলে, না, কিছু নেই। এ ঘরে যে দীর্ঘকাল ধরে কোনো লোক বাস করে না তাতে কোনো বুলি নেই। অথচ ঘরের মেঝের ধুলোতে পদচিহ্ন ছড়ানো। একটি মাত্র দরজা ছাড়া ঘরের মধ্যে দ্বিতীয় জানালা পর্যন্ত নেই। এই অপরিসর আলো বাতাসহীন অন্ধকার ঘরটা কিসের জন্য ব্যবহার হতো তাই বা কে বলতে পারে। এবং বর্তমানে কেউ না এ ঘরে বাস করলেও ঘরের মেঝেতে পদচিহ্ন। সুব্রত হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা প্রায় 11টা। এক্ষুনি হয়তো দুঃখীরাম হাট থেকে ফিরে আসবে। সুব্রত ঘর থেকে বের হয়ে তালার মুখটা কোনো মতে টিপে লাগিয়ে রাখলো মাত্র। সামান্য টানলেই যাতে করে খুলে যায় এবং তখনই জানাজানি হয়ে যাবে, তাতে করে মনে হবে নিশ্চয়ই তালাই ভেঙে রেখে গেছে। কিন্তু উত্তেজনার বশে তালা ভাঙার মুহূর্তে সুব্রত একটিবারও সে কথাটা মনে হয়নি। কিন্তু এখন আর উপায় বা কি? সুব্রত উপরে নিজের ঘরে চলে গেল। একটু পরেই সে বুঝতে পারলে দুঃখীরামের গলার স্বরে যে দুঃখীরাম হাট থেকে ফিরে এসেছে। দ্বীপ্রহরে আহারাদির পর সুব্রত প্রাসাদের আশপাশ চারিদিক ভালো করে পরীক্ষা করে দেখবার জন্য আবার বের হয়ে পড়ল। কাছারি বাড়ির পিছন দিকে টিনের ও খোলার শেড তোলা অনেকগুলো চালা ঘরের মতো। সেগুলোর মধ্যে নানা সাইজের কাঠ ও তক্তা সাজানো। বাম দিকে একটি প্রশস্ত চত্বর। চত্বরের একদিকে হাতি ও ঘোড়াশালা। দুটি ঘোড়া ও 3টি হাতি আস্তাবল আছে। এখন মাত্র একটি ঘোড়াই রয়েছে, অন্যটিতে চেপে চৌধুরী কারখানায় গেছে। একজন মাহুত ও 4 জন সহিস তারা সপরিবারেই আস্তাবলের পাশের চালাঘরে থাকে। কাছারি বাড়ির ডান দিকে একটি ফুলের বাগান, ছোট্ট একটি চালাঘর। সপরিবারে মালি সেখানে থাকে। পিছন দিকে কিছু দূর এগিয়ে গেলে অনর্বর রুক্ষ মাঠ। মাঠের মধ্যে দিয়ে একটা সরু পায়ে চলা পথ। আর দূরে দেখা যায় পাশাপাশি দুটো পাহাড়। প্রাসাদ ছেড়ে ওই পথেই এগিয়ে গেলে পাহাড়ের কোল ঘেঁষে কিছু সাঁওতালদের বাস। তারা প্রত্যেকেই প্রায় এদের কাঠের কারখানায় কাজ করে। ঘুরে ঘুরে সুব্রত অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। পিপাসাও পেয়েছে খুব। মনে হয় 1 কাপ চা পেলে নিহাত মন্দ হতো না। সূর্য আকাশের পশ্চিম প্রান্তে হেলে পড়েছে। মাঠের একপাশে একটা বাঁশ ঝাড়। সেই ঝোপের মধ্য হতে শ্রান্ত ঘুঘু ও হরিয়ালের একটানা কুজনধ্বনি প্রান্তরের তপ্ত হাওয়ায় ভাসিয়ে আনে। উদাস বিধুর চৈত্র মধ্যাহ্নের নীল আকাশটা যেন সূর্যালোকে আরো উজ্জ্বল নীল দেখায়। ওই দূরে অনন্ত নীলিমায় যেন মহাশূন্যে কালির বিন্দুর মতো কয়েকটা চিল উঠছে। সুব্রত আবার কাছারি বাড়িতে ফিরে এলো। দুঃখীরামকে ডেকে চা আনতে বলল। কি কাঁদে নিশিরাতে। ক্রমশ সন্ধ্যার অন্ধকার যেন কালো একটা ওড়না টেনে দেয় পৃথিবীর বুকে। সুব্রত চুপচাপ একাকী তার ঘরের সামনে খোলা ছাদটার উপরে একটা ক্যাম্বিসের ইজি চেয়ারে গা ঢেলে নক্ষত্র খচিত আকাশের দিকে তাকিয়েছিল। অন্ধকারে ছাদের উপর নুয়ে পড়া বটবৃক্ষের পাতাগুলো ছোট ছোট হাতের মতো যেন দুলে দুলে কি এক অজ্ঞাত ইশারা করছে। আর কিছুক্ষণ পরে ক্রমে রাত্রি যখন গভীর হবে, এবাড়ির আশেপাশে সব বিদেহী প্রেতাত্মারা ঘুম ভেঙে জেগে উঠবে। তাদের দেখা যাবে না, অথচ তাদের পায়ের শব্দ শোনা যাবে। তাদের নিঃশ্বাসে বইবে মৃত্যুর হাওয়া। জুতোর শব্দ শোনা গেল বারান্দায়। সুব্রত সজাগ হয়ে উঠে বসে। শিবনারায়ণ চৌধুরী আসছেন নিশ্চয়ই। পরক্ষণেই চৌধুরী এসে ছাদে প্রবেশ করলেন। কল্যাণবাবু আছেন নাকি? হ্যাঁ, আসুন চৌধুরী মশাই। কখন ফিরলেন কারখানা থেকে? এই তো কিছুক্ষণ হলো ফিরে স্নানাদি করলাম। তারপর সারাটা দিন একা একা কাটাতে হলো। খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই? না, কষ্ট আর তেমন কি, নির্জনতা আমার ভালোই লাগে। আপনার ওদিককার কাজ কতদূর হলো? সবই প্রায় হয়ে গেছে। এখন চালানটা তৈরি করে গাড়িতে চাপিয়ে স্টেশনের দিকে রওনা করে দিতে পারলেই ব্যাস। আজ সারাটা রাত্রি ধরে গাড়িতে বোঝাই হবে। ভোরবেলা আমি গিয়ে রওনা করে দিয়ে আসবো। রাত্রে আহারাদির পর সুব্রত এসে শয্যায় শুলো বটে, কিন্তু চোখের পাতায় ঘুম যেন কিছুতেই আসতে চায় না। আর কেন যেন ঘর থেকে কেবলই ছাদের দিকে খোলা জানালাটার উপরে গিয়ে চোখের দৃষ্টি পড়ে। অন্ধকার বাতাসে ছাদের উপর নুয়ে পড়া
বটবৃক্ষের পাতার কাঁপুনির শব্দও যেন একটানা শোনা যায়, কেমন যেন একটু তন্দ্রা মতো এসেছিল। সহসা এমন সময় আবার গত রাত্রের সেই করুণ কান্নার শব্দ রাতের স্তব্ধতাকে মর্মরিত করে তোলে। সুব্রত ধরফর করে শয্যার উপর উঠে বসে। কাঁদছে, কে যেন কাঁদছে গুমড়ে গুমড়ে। গত রাত্রের মতোই সুব্রত ঘরের দরজা খুলে বাইরে অন্ধকার বারান্দায় এসে দাঁড়ায়। এখন আরো স্পষ্ট শোনা যাচ্ছে সেই কান্নার শব্দ। সুব্রত বারান্দা অতিক্রম করে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কান্নার শব্দ যেন সুব্রতকে সম্মোহিত করে সামনের দিকে টেনে নিয়ে চলেছে কি এক অজ্ঞাত আকর্ষণ। সিঁড়িটা অন্ধকার। সুব্রত আবার নিজের ঘরে ফিরে গিয়ে টর্চটা নিয়ে আসে। সিঁড়ির স্তূপীকৃত অন্ধকারকে বিদীর্ণ করে যেন পাতালপুরীর মৃত্যু গুহা হতে কোনো এক অশরীরী কান্নার শব্দ ওপর দিকে ঠেলে উঠে আসছে। সুব্রত টর্চের বোতাম টিপল। মুহূর্তে স্তূপীকৃত অন্ধকার সরে গিয়ে সমগ্র সিঁড়িপথটি আলোকিত হয়ে ওঠে। সিঁড়ি বেয়ে সুব্রত নিচে চলে আসে। কান্নার শব্দটা এখনো কানে এসে বাজছে। প্রথমে সুব্রত সদরমহলটা দেখলে, না কিছু নেই সন্দেহজনক। অতঃপর অন্দরমহলে গিয়ে সুব্রত প্রবেশ করে। এবারে কান্নার শব্দটা যেন আরো স্পষ্ট হয়ে কানে আসছে। চলতে চলতে সুব্রত দ্বীপ্রহরে যে ঘরটার তালা ভেঙেছিল সেটার বন্ধ দরজাটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তালাটায় হাত দিতেই তালাটা খুলে গেল। বুঝলে এখনো তালা ভাঙার ব্যাপারটা কেউ টের পায়নি এ বাড়িতে। মনে হচ্ছিল কান্নার শব্দটা যেন সেই ঘর থেকেই আসছিল। নিঃশব্দে সুব্রত অন্ধকার ঘরটার মধ্যে পদার্পণ করল। হ্যাঁ, আরো স্পষ্ট শোনা যাচ্ছে এবারে কান্নার শব্দটা। মনে হয় কে বুঝি ওই ঘরেরই ধুলিমলিন মেঝের উপর লুটিয়ে পড়ে ফুলে ফুলে কাঁদছে। চাপা গলায় সুব্রত প্রশ্ন করল, কে কাঁদছো? মুহূর্তে কান্নার শব্দ থেমে গেল। সুব্রত কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে অন্ধকার ঘরটার মধ্যে কান পেতে দাঁড়িয়ে রইল। না, আর কোনো শব্দ নেই। যেই কাঁদুক, এখন আর কাঁদছে না। সুব্রত আবার চাপা গলায় প্রশ্ন করে, কে কে কাঁদছিলে? কথা বলছো না কেন? জবাব দাও। সহসা এমন সময় গত রাত্রের মতো কার পায়ের শব্দ পাওয়া গেল। অস্থির পদেগে যেন আশেপাশেই কোথায় পায়চারি করছে আর করছে। সুব্রত এবারে টর্চের বোতাম টিপে টর্চটা জ্বালালো। কেউ কোথাও নেই। খাঁখা করছে শূন্য ঘরটা। অন্ধকারে এতক্ষণ যারা ঘরের মধ্যে ভিড় করে দাঁড়িয়েছিল তারা যেন সব হঠাৎ আলো দেখে পালিয়ে গেছে। বাড়িটা কি ভৌতিক বাড়ি? এ কি সব আশ্চর্য ব্যাপার! খসখস শব্দ দিলে পায়ের কাছ দিয়ে একটা বড় ইঁদুর চলে গেল ঘরের কোণে। সুব্রত তার উপরে আলো ফেললে। হঠাৎ আলোয় ইঁদুরটা যেন একটু হকচকিয়ে গিয়েছিল। পরক্ষণে এক লাফে কপাট খোলা দেওয়ালে আলমারিটার মধ্যে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য, ইঁদুরটা কোথায় গেল? সুব্রত আলমারিটার সামনে আরো এগিয়ে গেল। না, ইঁদুরটা নেই তো। অত বড় ইঁদুরটা! আলো ফেলে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রত আলমারিটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আলমারিটায় সর্বসময় 3টি তাক। সর্বনিম্নের তাকে লাফিয়ে উঠে ইঁদুরটা অদৃশ্য হয়ে গেছে। হঠাৎ ওর নজরে পড়ল সর্বনিম্ন তাকের ডান দিককার দেওয়ালে একটা বড় ফোকর। এতক্ষণে সুব্রত বুঝলে ওই ফোকরের মধ্য দিয়ে ইঁদুরটা অদৃশ্য হয়েছে। এমন সময় আবার সেই কান্নার শব্দ এবং যেন বেশ স্পষ্ট হয়েই কানে আসে। এবারে নিজের অজ্ঞাতেই সুব্রত এবারে ফোকরটার দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, ঠিক এতক্ষণে চোখিতে ওর মনে একটা সম্ভাবনা যেন হঠাৎ আলোর ঝলকানি দিয়ে যায়। অশরীরী কান্না নয়, কোনো জীবন্ত হতভাগ্যেরই বুক ভাঙা কান্না। সুব্রত ফোকরটা ভালো করে পরীক্ষা করে দেখতে থাকে, চারপাশে হাত বুলিয়ে বুলিয়ে। নিশ্চয়ই এই ঘরের নিচে কোনো চোরা কুঠুরি আছে এবং সেই চোরা কুঠুরির অন্ধকার অতল গহ্বর থেকেই আসছে এই কান্নার শব্দ। কিন্তু সেই চোরা কুঠুরিতে প্রবেশের পথ কোথায়? কোথায় সেই অদৃশ্য সংকেত? সুব্রত আলমারিটা আবার ভালো করে পরীক্ষা করতে শুরু করে উৎকণ্ঠিত ভাবে। চারপাশে টিপে টিপে হাত বুলিয়ে টোকা মারে, ধাক্কা দিয়ে পরীক্ষা করতে থাকে, কিন্তু কোনো অদৃশ্য সংকেতই তার চোখে পড়ে না। আলমারির কপাটের গায়ে সেখানেও কিছু নেই। আলমারির কপাট দুটো খোলে আর বন্ধ করে। 2-3 বার খুলে আর বন্ধ করতে করতে চতুর্থবার একটু জোরে কপাট দুটো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সরসর করে একটা ভারী শব্দ ওর কানে আসে। পরক্ষণেই তার চোখের সামনে যে বিস্ময়কর ঘটনাটা ঘটে যায় তাতে ও ভূত দেখার মতোই চমকে দুপা নিজের অজ্ঞাতেই পিছিয়ে যায়। আলমারির মধ্যস্থিত পশ্চাতের দেওয়াল ও সেলগুলো আর দেখা যাচ্ছে না। তার জায়গায় একটা কালো গহ্বর হাঁ করে মুখবেদন করে যেন ওকে গ্রাস করতে চাইছে। আবার বিষের তীর। কিরিটি কতকটা ইচ্ছে করেই বিকাশের ওখানে উঠেছিল। যে কাজের জন্য ও রায়পুরে এসেছে অজ্ঞাত বেশ ধরে, ও জানতো বিকাশের ওখানে থাকলে তার বেশি সুবিধাই হবে।
এবং কখন কি ঘটে তার সঙ্গে ওর বিকাশের মারফত একটা যোগসূত্র রাখাও সহজ হবে। তার জন্য ওর আত্মপ্রকাশ করবার কোনো প্রয়োজনই হবে না। তাছাড়া বিকাশের ওখানে থাকলে কেউ ওকে সন্দেহ করতে পারবে না। এবং সবার চাইতে বেশি সুবিধা হচ্ছে ওর প্রয়োজন মতো সর্বদাই বিকাশের সাহায্য পাবে ও যে কোনো সংবাদের লেনদেন করতে পারবে। বিকাশও সুব্রতর অনুপস্থিতিতে কিরিটি ওর বাসায় উঠে আসায় বিশেষ খুশি হয়েছিল এবং কিরিটির সঙ্গে আলাপ আলোচনা রায়পুর হত্যা মামলায়ও বিশেষ আগ্রহান্বিত হয়ে উঠেছিল ক্রমে। কিরিটির তীক্ষ্ণ বিচার শক্তি, অদ্ভুত বিশ্লেষণ ক্ষমতা ওকে মুগ্ধ করেছিল। কিন্তু দুদিন আগে সুব্রতর বাসায় কিরিটিকে যে কথার নেশায় পেয়েছিল, এখন যেন তার তিলমাত্র তা ওর মধ্যে অবশিষ্ট নেই। শামুকের মতো হঠাৎ যেন কিরিটি নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নিয়েছে। দিনরাত কিরিটি ঘরে বসে বসে আপন মনে চোখ বুজে হয় কিছু ভাবে, না হয় একটা কালো মোটা নোট বইতে খসখস করে কি সব লিখে চলে। সন্ধ্যাবেলা থানার সামনে মাঠের মধ্যে দুজনে যখন মধ্যে মধ্যে ইজি চেয়ার পেতে বসে, তখনও বেশিরভাগ সময়ই কিরিটি আজে বাজে গল্প করেই কাটিয়ে দেয়, মামলার ধার দিয়ে যায় না। রাত্রি তখন প্রায় গোটা 11, 11:30 হবে। বিকাশ ও কিরিটি আহারাদির পর যেখানে গাছের তলে অন্ধকারে চেয়ার পেতে বসে গল্প করছিল, সেখানে হঠাৎ একটা তীব্র আলোর রশ্মি এসে পড়ল। দেখুন তো বিকাশবাবু, সাইকেলে করে এত রাত্রে কে এলো? কিরিটি বললে। সত্যি একটা সাইকেল এসে ওদের অল্প দূরে থামলো এবং সাইকেল আরোহী নিচে লাফিয়ে পড়ল। কে? বিকাশ প্রশ্ন করে। আগে আমি সতীশ স্যার। সতীশ এগিয়ে আসে। কি সংবাদ এত রাত্রে? আগে খুব জোরে অনেকটা পথ সাইকেল চালিয়ে এসে সতীশ বেশ হাঁপিয়ে গিয়েছিল। টেনে টেনে বলে, আগে রাজা বাহাদুর পাঠিয়ে দিলেন। রাজা বাহাদুরের খুড়ো মশাই নিশানাথ বাবুকে তার শোবার ঘরের মধ্যে কারা যেন বুকে তীর মেরে আমাদের লাহিড়ী মশাইয়ের মতোই খুন করে রেখে গেছে। এক নিঃশ্বাসে সতীশ কথাগুলো বলে শেষ করে। সংবাদটা শুনে বিকাশ হঠাৎ যেন লাফ দিয়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ, কি বললে সতীশ? আবার আবার খুন? আগে। তারপর একটু থেমে সতীশ বললে, আপনি একবার তাড়াতাড়ি চলুন স্যার, রাজা বাহাদুর বড্ড নার্ভাস হয়ে পড়েছেন। আচ্ছা তুমি এগো, বলো, আমি এক্ষুনি আসছি। সতীশ চলে গেল। বিকাশবাবু, কিরিটি ডাকলে মৃদু স্বরে, বলুন। আমিও যাব আপনার সঙ্গে রাজপ্রাসাদে। হ্যাঁ, সে কি করে হতে পারে? শুনুন, আপনি আমার পরিচয় দেবেন সিআইডি ইন্সপেক্টর বলে। বলবেন এই কেসেরই তদন্ত করতে উপরওয়ালারা আমাকে আপনার সাহায্যে পাঠিয়েছেন কলকাতা থেকে। ইন্সপেক্টর অর্জুন রায় বলে আমার পরিচয় দেবেন। ঠিক আছে, চলুন। আপনি হয়তো অকুস্থানে গেলে নিজের চোখে পরীক্ষা করলে অনেক কিছুই দেখতে পাবেন। সত্যি কথা বলতে কি, বিকাশ কিরিটির এ প্রস্তাবে যেন হাতে স্বর্গ পেল। কিরিটির সঙ্গে থাকা শুধু বলই নয়, একটা ভরসাও। কিরিটিকে ওই বেশেই গমনোদ্যত দেখে বিকাশই হঠাৎ প্রশ্ন করে, আপনি কি এই বেশেই যাবেন? হ্যাঁ, সাধারণ ড্রেসেও অনেক সময় সিআইডির লোকেদের ঘুরতে হয়। তাছাড়া আরও একটা কথা, আমার অর্জুন রায় পরিচয় একমাত্র রাজা বাহাদুরকে ছাড়া আর কাউকে দেবেন না। তাকেই শুধু আড়ালে ডেকে চুপি চুপি বলে দেবেন। এত বড় সুযোগ সহজে মেলে না। তারপরে যেন কতকটা অস্ফুট কণ্ঠে কিরিটি আবার বলতে থাকে, আমি জানতাম নিশানাতেরও দিন ঘনিয়ে এসেছে, তবে তা এত শীঘ্র তা ভাবিনি। ভেবেছিলাম বিকৃত মস্তিষ্ক বলে হয়তো কিছুদিন সে রেহাই পাবে, কিন্তু এখন দেখছি আমারই হিসাবে ভুল হয়েছিল। বিকাশ কিরিটির অর্ধস্ফুট স্বগতোক্তিগুলি ভালো করে বুঝতে না পেরে প্রশ্ন করে, কি বলছেন? কিরিটি মৃদু স্পষ্ট কণ্ঠে জবাব দেয়, না, ও কিছু না। ভাবছিলাম জীবিত অবস্থায় নিশানাতের সঙ্গে একটিবার দেখা করতে পারলে তদন্তের আমাদের অনেক সুবিধা হতো। কিন্তু যেমনটি চাওয়া যায় সবসময় তো তেমনটি হুবহু হয় না। হাতের কাছে যেটুকু পাওয়া গেল তারই পূর্ণ সদ্ব্যবহার করা যাক। এখন উঠুন, আর দেরি নয়। সামান্য চেহারার অদল বদল করে নিল কিরিটি দ্রুত হস্তে ঘরের মধ্যে ঢুকে। তারপর দুজনে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। নিঃশব্দে দুজনে পথ অতিবাহিত করে চলেছে, কারো মুখেই কোনো কথা নেই। হঠাৎ একসময় বিকাশ ডাকে,
কিরিটি বাবু? হুম, কিরিটি নয়, বলুন অর্জুন বাবু। খুব সাবধান, কিরিটি নামটা অত্যন্ত পরিচিত। যদিও সামান্য চেহারার অদল বদল করে নিয়েছি, তবু সাবধানের মান নেই। না, আর ভুল হবে না, চলুন। হ্যাঁ, কি যেন বলছিলেন বিকাশবাবু? আচ্ছা, আপনার কি মনে হয় খুনি এখনো আশেপাশেই কোথাও আছে গা ঢাকা দিয়ে? কেমন করে বলি বলুন তো, আমি তো আর গণক ঠাকুর নই। কিন্তু অনেক সময় শুনেছি খুনিরা খুন করবার পর অবস্থা বোঝবার জন্য অকুস্থানের আশেপাশেই কোথাও আত্মগোপন করে থাকে। বুঝেছি আপনি কি বলতে চান বিকাশবাবু, কিন্তু সময় না হওয়া পর্যন্ত খুনিকে ধরা যায় না, তাহলে সব কেচে যাবে। খুনি যদি এখন ওইখানে থাকেও, তবু জানবেন এখনো তাকে ধরবার মহেন্দ্রক্ষণটি আসেনি। ভয় নেই, লগ্ন এলেই বরকে পিড়িতে বসাবো এনে। কিরিটিরাই লগ্ন বয়ে যেতে দেয় না কখনো। কিরিটি স্মিতভাবে বললে। কিরিটি আবার বলতে থাকে, তাছাড়া ভেবে দেখুন, খুনিকে ধরে ফেলবার সঙ্গে সঙ্গেই সমস্ত রহস্যের সব উত্তেজনা বা আনন্দের সমাপ্তি ঘটল। চিন্তা করে দেখুন তো, খুনি কে আপনি জানতে পেরেছেন এবং জেনেও না জানার ভান করে আছেন। খুনিকে সহজ নিশ্চিন্তভাবে চলে ফিরে বেড়াবার জন্য সে পরম নিশ্চিন্তে আছে। একবারও সে ভাবছে না যে একজনের চোখে সে ধরা পড়ে গেছে। একজনের সদা সতর্ক দৃষ্টি সর্বক্ষণ তার পিছু পিছু ফিরছে ছায়ার মতো। তারপরই যেই সময় এলো, প্রমাণগুলো সব আপনার হাতের মুঠোর মধ্যে এলো, ঝাঁপিয়ে পড়ুন আপনি খুনির ওপরে। কথা বলতে বলতে দুজনে প্রায় প্রাসাদের বড় গেটটার সামনে এসে গেছে ততক্ষণে। গেটের বাইরে ছোট্টু সিং পাগড়ি মাথায় লাঠি হাতে দাঁড়িয়েছিল, সেলাম দিল। গেটের বড় আলোটা জ্বেলে দেওয়া হয়েছে। উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় তীব্র দৃষ্টি বুলিয়ে ছোট্টু সিং এর আপাদমস্তক কিরিটি দেখে নিলে একবার। সুব্রত চিঠির বর্ণনা তার মনে ছিল। ছোট্টু সিংকে চিনতে এতটুকুও তার কষ্ট হয়নি। ছোট্টু সিং এর পাশেই সুবোধ মণ্ডলও গেটের সামনে দাঁড়িয়েছিল। ওরা কারো দিকে দৃষ্টিপাত না করে গেট অতিক্রম করে এগিয়ে চলে। খাজানজি ঘরের সামনে মহেশ সামন্ত ও আরো একজন দাঁড়িয়ে ফিসফিস করে কিসব কথাবার্তা বলছিল। ওদের এগিয়ে আসতে দেখে হঠাৎ চুপ করে গেল। কিরিটি চাপা গলায় প্রশ্ন করল, এরা? প্রথমটি জানি না, দ্বিতীয়টি মহেশ সামন্ত। ও, এরাই তারা? আর গেটের সামনে যে দাঁড়িয়েছিল একজন তো ছোট্টু সিং, দ্বিতীয়টি সুবোধ মণ্ডল। ও, যে জেগেই ঘুমোয়। দু চারবার আসা যাওয়া করতে করতে বিকাশের রাজবাড়ির অন্দরমহলটা বেশ পরিচিত হয়ে গিয়েছিল। সোজা সে কিরিটিকে সঙ্গে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সেদিনকার মতো আজও রাজা বাহাদুরের বাসভৃত্য শম্ভু সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিল, বোধ করি ওদেরই অপেক্ষায়। রাজা বাহাদুর কোথায়? আগে তার বসবার ঘরে। অস্থিরভাবে রাজা বাহাদুর পাইচারি করছিলেন। ওদের পদশব্দে মুখ ফিরিয়ে তাকালেন। আসুন বিকাশবাবু। পরক্ষণেই কিরিটির প্রতি নজর পড়তে ভুরুটা ঈষৎ কুঁচকে থেমে গেলেন। কিরিটির তীক্ষ্ণ দৃষ্টিতে সেটা কিন্তু এড়ায়নি। সে মৃদু হেসে একটু এগিয়ে এসে বললে, আমার নাম অর্জুন রায়। বিকাশই এর বাকি পরিচয়টুকু শেষ করে দিল। আমারই ভুল হয়েছে রাজা বাহাদুর, ইনি সিআইডির ইন্সপেক্টর মিস্টার অর্জুন রায়। লাহিড়ির কেসে তদন্তে সাহায্য করবার জন্য হেডকোয়ার্টার থেকে এখানে এসেছেন আজ দিন 2 হলো। আর ইনি মহামান্য রাজা বাহাদুর শ্রীযুক্ত সুবিনয় মল্লিক, রায়পুর স্টেটের। এরপর উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানালো। কিন্তু কিরিটি লক্ষ্য করলে তথাপি যেন রাজা বাহাদুরের মুখ হতে সম্পূর্ণ বিরক্তির ভাবটা যায়নি। কিরিটি সেদিকে আর বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করল না, এবং বর্তমান কেস সম্পর্কে যে তার বিশেষ একটা কিছু উৎসাহ আছে সে ভাবও প্রকাশ করতে চাইল না। মুখের ওপর একটা প্রশান্ত নির্লিপ্ততার ভাব টেনে এনে নিঃশব্দে একপাশে সরে রইল। বিকাশের প্রশ্নের জবাবে সুবিনয় মল্লিক বলেন, মৃতদেহ নিশ্চয়ই আপনারা দেখতে চান দারোগা সাহেব? নিশ্চয়ই। তবে যে ঘরে মৃতদেহ আছে সেই ঘরেই সকলকে যেতে হয়, কেননা যে ঘরে খুড়ো মশাই থাকতেন সেই ঘরেই তিনি নিহত হয়েছেন। বেশ, তবে তাই চলুন, মিথ্যে আর দেরি করে লাভ কি? বিকাশ বললে। একটু অপেক্ষা করুন রাজা বাহাদুর। কিরিটি গমনোদ্যত সুবিনয় মল্লিক ও বিকাশকে বাধা দিল। ওরা দুজনেই একসঙ্গে ফিরে দাঁড়ালো, দুজনের চোখেই সপ্রশ্ন দৃষ্টি।
মৃতদেহ দেখার জন্য তাড়াহুড়োর কিছুই নেই, কারণ যিনি মারা গেছেন তিনি যখন নিঃসন্দেহেই মারাই গেছেন, তখন আগে সমস্ত ব্যাপারটা একবার শুনতে পারলে ভালো হতো। তারপর রাজা বাহাদুরের দিকে তাকিয়ে কিরিটি বললে, একটুও কিছু বাদ না দিয়ে সব ব্যাপারটা খুলে বলুন তো। রাজা বাহাদুর সুবিনয় মল্লিক যা বললেন তার সংক্ষেপে এই। বিকাশবাবুর মুখেই হয়তো শুনে থাকবেন, আমার কাকা নিশানাথ মল্লিক সোলপুর স্টেটের আর্টিস্ট ছিলেন। কিছুদিন হলো মাথার সামান্য গোলমাল হওয়ায় স্টেটের চাকরি ছাড়িয়ে আমি তাকে এক প্রকার জোর জবরদস্তি করে রায়পুরে নিয়ে আসি। রাজা শ্রীকণ্ঠ মল্লিকরা ছিলেন 3 ভাই। বড় শ্রীকণ্ঠ, মেজ সুধাকণ্ঠ, কনিষ্ঠ বাণীকণ্ঠ। শ্রীকণ্ঠ মল্লিকের পিতা রত্নেশ্বর মল্লিক কোনো কারণে মধ্যম ও কনিষ্ঠ পুত্রের ওপর বিরূপ হয়ে তার যাবতীয় সম্পত্তি জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ মল্লিককেই দিয়ে যান। মধ্যম ও কনিষ্ঠের জন্য সামান্য কিছু মাসোহারের ব্যবস্থা করে দিয়ে যান মাত্র। সুধাকণ্ঠ ছিল অত্যন্ত আত্মাভিমানী। পিতার ব্যবহারে বোধহয় ক্ষুব্ধ হয়ে তিনি তার একমাত্র মাতৃহারা পুত্র হারাধনকে নিয়ে ভাগলপুরে চলে যান এবং সেখানে যাওয়ার কয়েক বছর পর হারাধন যেবারে এন্ট্রান্স পাস দেন সেবারে মারা যান। তখন হারাধন মুক্তারি পাস করে কিছুকাল ভাগলপুরে প্র্যাকটিস করেন, তারপর রায়পুরে এসে প্র্যাকটিস ও বসবাস শুরু করেন। এদিকে রত্নেশ্বরের মৃত্যুর 2 মাস পরেই কনিষ্ঠ বাণীকণ্ঠ এবং তার স্ত্রী একমাত্র পুত্র নিশানাথকে রেখে মারা যান। নিশানাথ আর্ট স্কুল থেকে পাস করে কিছুকাল পরে সোলপুরে চাকরি নিয়ে চলে গেলেন। আমার এখানে এসেছিলেন 5 মাস একমাত্র। আমি যেদিন হঠাৎ আততায়ীর হাতে আহত হই, সেদিন থেকে কাকার পাগলামিটা ক্রমশই বেড়ে ওঠে এবং সর্বদা তাকে দেখাশোনা করছিলেন আমার বিমাতা। আজ দ্বীপ্রহর থেকে চুপচাপই ছিলেন অন্যান্য দিনের চেয়ে। সন্ধ্যা থেকে রাত্রি 9টা পর্যন্ত মা কাকার কাছেই ছিলেন। রাত্রি 9টার পর মা কাকার খাবার আনতে গেছেন, এমন সময় হঠাৎ একটা চিৎকার শোনা যায়। আমি এই ঘরে বসেই সংবাদপত্র পড়ছিলাম। আমিও চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি আমার বিমাতাও ততক্ষণে সেই কক্ষে গিয়ে হাজির হয়েছেন। কাকা জানালার নিচে উপুর হয়ে পড়ে আছেন। তাড়াতাড়ি কাকাকে গিয়ে ধরতেই দেখলাম বুকের কাছে জামা ও মেঝেতে রক্ত এবং বাঁদিকের বুকে বিঁধে আছে একটা তীর, ঠিক যেমনটি বিঁধেছিল লাহিড়ির বুকে। বুঝলাম হতভাগ্য লাহিড়ির মতোই তারও মৃত্যু ঘটেছে এবং তাতে কোনো অদৃশ্য আততায়ীর হাত আছে। তখনই আপনার কাছে লোক পাঠাই। এবারে কিরিটি প্রশ্ন করে, চিৎকার শুনবার পর আপনি যখন ঘরে গিয়ে প্রবেশ করেন, আপনার কাকা তখনও বেঁচে ছিলেন না তার আগেই মারা গেছেন? আমি গিয়ে আর তাকে জীবিত অবস্থায় দেখিনি। আপনার এই ঘর থেকে সেই ঘরে যেতে কতক্ষণ সময় লাগতে পারে বলে আপনার মনে হয় রাজা বাহাদুর? তা মিনিট 5-6 তো হবেই। চিৎকার শুনেই আপনি ছুটে গিয়েছিলেন বললেন, একটুও দেরি করেননি? হ্যাঁ। আপনার এই ঘর থেকে সে ঘরে কোনো চিৎকারের শব্দ হলে অনায়াসেই তা শোনা যায় বলুন? নিশ্চয়ই। আর কে কে সেই চিৎকার শুনতে পেয়েছিল জানেন? বোধহয় অনেকেই শুনেছিল, কেননা আমরা মানে আমি ও আমার বিমাতা সে ঘরে গিয়ে ঢোকবার পর কিছুক্ষণের মধ্যে বাড়ির চাকর বাকরেরাও ছুটে এসেছিল। বাহাদুর, আপনার যদি আপত্তি না থাকে আমি রানীমাকে মানে আপনার বিমাতাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বিশেষ কি প্রয়োজনীয়? হ্যাঁ, তা না হলে অযথা তাকে আমি কষ্ট দিতাম না। বেশ, তাকে ডাকাচ্ছি। রানীমা। রাজা বাহাদুর একজন ভৃত্যকে রানীমাকে ডাকতে পাঠালেন। একটু পরেই রানীমা মালতী দেবী ধীর মন্থর পদে ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। কিরিটি চোখ তুলে মালতী দেবীর দিকে তাকালো। মালতী দেবী সত্যি অপরূপ রূপ লাবণ্যময়ী। বয়স এখনো 40 থেকে 45-এর মধ্যে। ছোটখাটো গড়ন, অত্যন্ত শীর্ণ। মুখখানি যেন শিল্পীর পটে আঁকা ছবির মতো নিখুঁত। পরিধানে একটি দুধ গরদ থান নিরভরণা। কিন্তু একটা জিনিস মুখের দিকে তাকালেই মনে হয় অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সহিষ্ণু। মা, আপনাকে আমার প্রয়োজনের তাগিদে বিরক্ত করতে হলো বলে আমি একান্ত দুঃখিত। কিরিটি বলে, বেশিক্ষণ আপনাকে কষ্ট দেব না মা। 2-4টে প্রশ্ন শুধু আমি করতে চাই। আশা করি ছেলের অপরাধ নেবেন না। বলুন, শান্ত অথচ দৃঢ় স্বরে মালতী দেবী বললেন। এবারে কিরিটি ঘরের মধ্যে উপস্থিত বিকাশ ও রাজা বাহাদুরের দিকে তাকালো। অনুগ্রহ করে
কিরিটি মৃদু স্বরে বলল, আপনারা যদি 2-4 মিনিটের জন্য একটু বাইরে যান। জবাবে বিকাশী রাজা বাহাদুরের দিকে তাকিয়ে বললেন, আসুন রাজা বাহাদুর। দুজনে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। কিরিটি এগিয়ে গিয়ে দরজাটি ভেজিয়ে দিল। তারপর মালতী দেবীর দিকে এগিয়ে এসে মৃদু কণ্ঠে বললে, মা, আমি আপনার কাছে কয়েকটি কথার জবাব চাই। আপনি কথা বলতে পারেন স্বচ্ছন্দে, কেননা এ ঘরটি এমনভাবে তৈরি যে চিৎকার করে কথা বললেও এ ঘরের বাইরে শব্দ যায় না। এই ঘরের দেওয়ালগুলো সকল শব্দকেই শুষে নেয়। আবার এর পরের ঘরটি এমনভাবে তৈরি যে আশেপাশে 2টি ঘর ও ঠিক তার নিচের ঘরের সমস্ত শব্দ যত আস্তেই হোক না কেন অনায়াসেই শোনা যাবে। ঘর দুটি এভাবে আমার স্বামী তার জীবিত অবস্থায় জার্মান ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে তৈরি করেছিলেন। আশ্চর্য তো, কিন্তু এইভাবে ঘর দুটি তৈরি করার কারণ এই ঘরটিতে বসে তিনি স্টেট সংক্রান্ত সকল সলা পরামর্শ গোপনে করতেন, আর পাশের ঘরটিতে তিনি শয়ন করতেন বলে যাতে করে সামান্যতম শব্দ শুনতে পান, তাই এই ব্যবস্থা করেছিলেন। আপনার স্বামী অত্যন্ত দূরদর্শী ছিলেন দেখতে পাচ্ছি, কিন্তু সে কথা থাক। নিশানাথ বাবুর চিৎকার শুনেই আপনি তার ঘরে ছুটে যান, কেমন তাই না? একটু ইতস্তত করে মালতী দেবী মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ। আপনি কোন ঘরে তখন ছিলেন? রন্ধনশালার দিকে। আমি ওর খাবার সাজাচ্ছিলাম। আমার হাতে ছাড়া ঠাকুরপো কারো হাতে খেতে চাইতেন না ইদানিং। কেন? তার কেমন একটা ধারণা হয়তো ছিল তাকে এরা বিষ খাইয়ে মারতে চায়। কেন, এরকম ধারণার কোনো কারণ ঘটেছিল কি? এবারে যেন বেশ একটু ইতস্তত করেই মালতী দেবী জবাব দিলেন, না, আমার মনে হয় ইদানিং তার মাথার একটু দোষ হয়েছিল, তাই হয়তো এইসব আবল তাবল ভাবতেন। কে এমন এ বাড়িতে আছে বলুন যে তাকে বিষ খাইয়ে মারতে চাইবে? ওইসব তার বিকৃত মস্তিষ্কের কল্পনা। সত্যি আপনার তাই বলেই মনে হয় রানীমা? হ্যাঁ। শুনেছি রাজা বাহাদুর সুবিনয় মল্লিকই তাকে মাথা খারাপ হওয়ার পর আগ্রহ করে রায়পুরে নিয়ে আসেন। হ্যাঁ, বিনয়কে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করত ও ভালোবাসত। আমার 2 দেবরের মধ্যে একমাত্র উনিই এদের মধ্যে যোগাযোগ রেখেছিলেন। ওদের আর এক কাকা যিনি এখানেই আছেন, তিনি এদের সঙ্গে কখনো কথা পর্যন্ত বলেন না। শুনেছি পথে ঘাটে দেখা হলেও চোখ ফিরিয়ে নেন। কিন্তু আমি তো শুনেছি হারাধন মল্লিক লোকটি ভালো। তা হতে পারে। আচ্ছা মা, চিৎকার শুনে ছুটে গিয়ে নিশানাথ বাবুকে জীবিত দেখেছিলেন না মৃত দেখেছিলেন? মালতী দেবী চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। বলুন। আমি? না, তাকে আমি জীবিত দেখিনি। আমি যখন ঘরে গেছি তার দেহে তখন আর প্রাণ ছিল না। প্রথম দিকে একটু ইতস্তত করে, শেষের দিকে কতকটা যেন অস্বাভাবিক জোর দিয়েই মালতী দেবী কথাগুলো বলে গেলেন। কিরিটি অল্পক্ষণ কি যেন একটু চিন্তা করলে, তারপর সমস্ত সংকোচকে একপাশে ঠেলে ফেলে হঠাৎ প্রশ্ন করলে, মা, আমার মুখের দিকে তাকান তো। আমি আপনার সন্তানের মতো, কোনো লজ্জা বা সংকোচ করবেন না। কয়েকটা পুরনো কথা আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই। জানি কথাগুলো আপনার ভালো লাগবে না, শুনলে হয়তো বা ব্যথা পাবেন, কিন্তু আমারও না জিজ্ঞাসা করলে চলবে না। একান্ত নিরুপায় আমি। মালতী দেবী তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালেন। যে চোখের দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকালেন, সেই চোখের দৃষ্টিতে কোনো সংকোচের বালাই ছিল না। কিরিটি দৃঢ় স্বরে বলতে লাগলো, শুনুন মা, এ রাজবাড়িতে আজ পর্যন্ত যা যা ঘটেছে সব এক সূত্রে বাঁধা, এবং তার কিনারা না করতে পারলে এই নৃশংস হত্যাকাণ্ড চলতেই থাকবে। তাই গোড়া থেকেই আমি শুরু করতে চাই। মনে পড়ে আপনার মা, আপনার ছেলে সুহাসের মৃত্যুর আগে যেদিন তাকে নিয়ে আপনারা কলকাতা থেকে রায়পুর আসছেন, সেদিন সকালের দিকে হঠাৎ এক সময় আপনি ও সুবিনয় বাবু সুহাসের ঘরে ঢুকে দেখতে পান ডক্টর সুধীন চৌধুরী সুহাসকে একটা ইঞ্জেকশন দিচ্ছেন। কোর্টে আপনি মামলার সময় ওই কথাই বলেছিলেন, মনে পড়ে কি মা? আপনি নিশ্চয়ই ভোলেননি। মামলার সময় জেরার মুখে বলেছিলেন, আপনি সুহাসকে প্রশ্ন করেছিলেন কিসের আবার ইঞ্জেকশন সে দিচ্ছে। তার জবাবে নাকি সুহাস কিছু বলেননি। হ্যাঁ, মৃদু ক্ষীণ স্বরে মালতী দেবী জবাব দেন। আপনার ছেলের ওই জবাবেই আপনি সেদিন সন্তুষ্ট হয়েছিলেন কি? মালতী দেবী কিরিটির প্রশ্নে কোনো জবাব দিলেন না।
খোলা জানালা পথে অন্ধকারে বাইরের দিকে তাকিয়ে রইলেন। অনেক কথাই রানীমার বুকের মধ্যে যেন বরফের মতো জমাট বেঁধে আছে। তার একমাত্র পুত্র সুহাস, তার জীবনের একটি মাত্র স্বপ্ন, তাও আজ বিফল হয়ে গেছে। শুধু স্মৃতিভারে আজও তিনি এইখানে পড়ে আছেন। কবে তিনি স্মৃতিমুক্ত হবেন? মা, কিরিটি মৃদু স্নেহসিক্ত অথচ দৃঢ় কণ্ঠে বলতে লাগলো, যে গেছে সে আর ফিরবে না, কিন্তু সন্তান, বিশেষ করে একটিমাত্র সন্তানকে হারানোর যে কি দুঃসহ ব্যথা তা আপনি মর্মে মর্মেই জেনেছেন। অগাধ ঐশ্বর্যের অধীশ্বরী হয়েও আপনি আজ কাঙালিনী। মা হয়ে মায়ের ব্যথা আপনি নিশ্চয়ই বুঝবেন। আপনি জানেন নিশ্চয়ই একথা যে আর যারই পক্ষে সম্ভব হোক, সুধীনের পক্ষে সুহাসকে খুন করা একেবারেই অসম্ভব। অতীতকে আর টেনে আনবেন না। মালতী দেবী বললেন, আমার নাম অর্জুন। আমি আপনার সন্তানের মতো। অর্জুন বলেই আমাকে ডাকবেন এবং তুমি বলেই সম্বোধন করবেন। মা, যা চুকে বুকে গেছে তা আর কেন? আমাদের সকলের উপরে এমন একজন আছেন জানবেন, তার সদা জাগ্রত দৃষ্টি থেকে কেউই রেহাই পাবে না। তার বিচার এখনো বাকি আছে। সত্যিকারের দোষী যে, একদিন তাকে মাথা পেতে দণ্ড নিতেই হবে। কিন্তু একবার ভেবে দেখুন মা, সুদিনের মার কথা। তারও তো ওই একটিমাত্রই সন্তান। না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। সহসা মালতী দেবী দু চোখের পাতা চোখে ঢেকে রুদ্ধ আবেগে কেঁদে ফেললেন। মা, আমার সত্যিকার পরিচয় আপনি জানেন না। জানলে বুঝতেন মিথ্যা আশা এ জীবনে আমি কাউকে দিইনি। বলেছি সুধীনের মাকে। সুধীন আবার তার মার বুকে ফিরে যাবেই। আপনি জানেন না, কিন্তু আমি জানি। সুধীন আদালতে বিচারের সময় অনেক কথার যে জবাব দিতে অস্বীকার জানিয়েছিল, সে কেবল আপনাকেই বাঁচাতে। পাছে আপনাকে গিয়ে প্রত্যহ কাঠগড়ায় দাঁড়াতে হয় এবং আপনার মাথা নিচু হয় সেই ভয়ে, এবং আপনার ছেলে মৃত সুহাসের প্রতি অসীম স্নেহের বশেই সে সব কিছুই প্রায় অস্বীকার করে বা না জানার ভান করে নিজের পায়ে নিজেই কুঠার মেরেছিল। একবার ভেবে দেখুন তো, এ কত বড় ত্যাগ শিকার। আর আপনি তার এত বড় ত্যাগের কি প্রতিদান দিয়েছেন? কে কে তুমি? কি চাও? চকিত কণ্ঠে মালতী দেবী প্রশ্ন করেন হঠাৎ। আমি? কিরিটি মৃদু হাসলে। পরিচয়টা আজ আমার তোলাই থাক মা। সময় হলেই সব জানতে পারবেন। হ্যাঁ, আপনি যেতে পারেন মা। আপনি অত্যন্ত পরিশ্রান্ত হয়েছেন। কিন্তু মালতী দেবী ইতস্তত করতে থাকেন। আমার যতটুকু আপনার কাছে জানবার ছিল জেনেছি। আপনি এবারে যেতে পারেন মা। কতকটা যেন এক প্রকার টলতে টলতেই মালতী দেবী দরজার দিকে অগ্রসর হলেন। কিরিটি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নিজ হাতে দরজা খুলে রাস্তা করে দিল। মালতী দেবী ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। পাশের ঘরে একটা সোফার উপরে বিকাশ বসে বসে ঝিমুচ্ছিল, আর সুবিনয় অস্থির পদে ঘরময় পাইচারি করছিলেন। বিকাশ বাবু! কিরিটির ডাকে বিকাশ ধরপড় করে উঠে বসে। হ্যাঁ, চলুন রাজা বাহাদুর, এবারে মৃতদেহটা দেখে আসা যাক। আগে আগে রাজা বাহাদুর, পিছনে কিরিটি ও বিকাশ অগ্রসর হলো। সিঁড়ি দিয়ে নেমে একতলা এসে অন্য একটা ঘোরানো সিঁড়িপথে দোতলা ও একতলার মাঝামাঝি একটি বদ্ধ ঘরের দরজার সামনে এসে সকলে দাঁড়ালো। ঘরের দরজায় শিকল তোলা ছিল। রাজা বাহাদুরই শিকল খুলে দরজা ঠেলে আহ্বান জানালেন, আসুন এই ঘর। সকলে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে উজ্জ্বল বৈদ্যুতিক বাতি জ্বলছে। মাঝারি গোছের ঘরখানি। আসবাবপত্র তেমন কিছুই নেই। একটি পালঙ্ক, তার উপরে শয্যা বিছানো, একটি শ্বেত পাথরের টিপয়। ঘরের কোণে একটি মাঝারি সাইজের কাচের আয়না বসানো আলমারি, একটি বুক শেলফ ও একটি মাত্র ক্যাম্বিসের আরাম কেদারা। ঘরের মধ্যে একটি দরজা ও দুটি জানালা। দুটি জানালাই খোলা। একটি খোলা জানালার সামনে উপুর হয়ে একপাশে কাত হয়ে ধনুকের মতো বেঁকে নিশানাতের মৃতদেহটা পড়ে আছে। হাতের ও পায়ের আঙুলগুলো দুমড়ে বেঁকে গেছে। মুখে একটা অস্বাভাবিক যন্ত্রণার চিহ্ন তখনও সুস্পষ্ট। কিরিটি সোজা সেই খোলা জানালাটার সামনে গিয়ে দাঁড়ালো। সামনেই অন্দর ও সদরের সংযোগস্থলে সেই আঙিনা চোখে পড়ে। কিরিটি আশেপাশে বাইরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে সহসা তার চোখ দুটো যেন ঈষৎ কুঞ্চিত হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গেই সরল হয়ে আসে চোখের দৃষ্টিটা, যেন উজ্জ্বল হয়ে ওঠে। মৃত্যুর সমস্ত সমাধানই যেন মুহূর্তে তার চোখের সামনে অন্ধকারে বিদ্যুৎ ঝলকের মতো প্রকটিত হয়ে ওঠে।
চোখ ফিরিয়ে সে আবার মৃতদেহের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। লাহিড়ীর মৃত্যু ব্যাপার ঠিক সুব্রতর চিঠিতে যেমনটি সে লিখেছিল, এক্ষেত্রেও ঠিক তেমনই একটি তীর নিশানাতের বুকে বিদ্ধ হয়ে আছে। হত্যা পদ্ধতি যখন দুক্ষেত্রে অবিকল একই গৃহে এবং রাত্রের অন্ধকারে, তখন কিরিটির বুঝতে বাকি থাকে না লাহিড়ী ও নিশানাতের হত্যাকারী একই লোক। নিশানাত সম্পর্কে সুব্রতর অনেকগুলো কথা চিঠির অক্ষরে ওর মনের পাতায় যেন ছায়াছবির মতো একটার পর একটা ভেসে যায়। মৃতদেহ দেখা হয়ে গেছে বিকাশবাবু। ওপরে রাজা বাহাদুরের বসবার ঘরে চেয়ারের ওপরে আমার সিগার কেসটা ভুলে ফেলে এসেছি, যদি অনুগ্রহ করে নিয়ে আসেন। হঠাৎ কিরিটি বলল। বিকাশ কিরিটির মুখের দিকে তাকিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যেতেই বেশ অনুচ্চ কণ্ঠে কিরিটি বলল, রাজা বাহাদুর, একটা কথা। আপনার কাকা নিশানাথ মল্লিক ও আপনার ম্যানেজার সতীনাথের হত্যাকারী কে? আপনি কি সত্যিই জানবার জন্য আগ্রহী? সুবিনয় যেন কিরিটির কথায় প্রথমটা হঠাৎ চমকে ওঠেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, এই কথার মানে কি অর্জুনবাবু? আপনি কি বলতে চান? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এমনও তো হতে পারে ওই দুটি হত্যা রহস্যের মূল খুঁজে বের করতে হলে হয়তো যাকে বলে আমাদের কেঁচো খুঁড়তে খুঁড়তে গোখরো সাপ গর্ত থেকে বের হয়ে আসা। ভাবছি সত্যি যদি তেমন কিছু ঘটে, তাহলে সাপের সে ছবল সামলাবার মতো সকলেই নীলকণ্ঠ কিনা। ইন্সপেক্টর, আপনি ভুলে যাবেন না কার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন। তাছাড়া আমি আপনার পরিহাসের পাত্র নই। খুনের তদন্ত করতে এসেছেন, তাই করুন, এবং যদি তদন্ত শেষ হয়ে গিয়ে থাকে, আমি এবারে আপনাদের যেতে বলবো, কারণ রাত্রি অনেক হয়েছে। আমি অত্যন্ত পরিশ্রান্ত। রাজা বাহাদুর যেন একটু রুক্ষ গলায় ওই কথাগুলো বললেন। বিকাশ এসে কক্ষে প্রবেশ করল, হাতে তার কিরিটির সুবর্ণ নির্মিত সিগার কেসটি। বিকাশের হাত হতে সিগার কেসটি নিয়ে কিরিটি একটি সিগারে অগ্নিসংযোগ করে খানিকটা ধোঁয়া উদগীরণ করে বললে, চলুন বিকাশবাবু, রাত্রি অনেক হলো। এই ঘরে একটা তালা দিয়ে চাবিটা নিয়ে চলুন। সকালে মৃতদেহটা ময়নাতদন্তের ব্যবস্থা করবেন। আচ্ছা, আসি তাহলে। নমস্কার রাজা বাহাদুর। দুজনে উঠে দাঁড়ালো। জবানবন্দির জের। রাস্তায় চলতে চলতে কিরিটি কিছু কিছু বাদ দিয়ে আনুপূর্বিক সমস্ত কথা বিকাশকে বলে গেল। বললে, রায়পুর হত্যা রহস্য যতটুকু জট পাকাবার তা পাকিয়েছে বিকাশবাবু। এবারে সেই জট আমাদের একটি একটি করে খুলতে হবে। রায়পুর রাজপরিবারের পুরাতন ইতিহাস মনে হচ্ছে সে যেন একখানি উপন্যাস, যার কিছুটা আজ আপনি রাজা বাহাদুরের মুখে শুনলেন। বাকিটা আমি যা খোঁজ করে জেনেছি তা এই। আপনি শুনলেন শ্রীকণ্ঠ মল্লিকরা ছিলেন 3 ভাই। জ্যেষ্ঠ শ্রীকণ্ঠ, মধ্যম সুধাকণ্ঠ ও কনিষ্ঠ বাণীকণ্ঠ। এদেরই পিতা ছিলেন রাজা রত্নেশ্বর মল্লিক। রত্নেশ্বরের পিতার আমলে একটা খুনের মামলায় এদের সম্পত্তি প্রায় যায় যায় হয়েছিল। সেই সময় যিনি তার প্রাণ দিয়ে সকল অপরাধ নিজের কাঁধে তুলে নিয়ে এদের পূর্বপুরুষকে বাঁচিয়েছিলেন, সেই তিনিই হচ্ছেন এদের পূর্বতন নায়েবজি শ্রীনিবাস মজুমদারের পিতামহ। রত্নেশ্বরের পিতা অকৃতজ্ঞ ছিলেন না, তাই হয়তো এর প্রতিদানে নৃসিংহগ্রাম মহালটির অর্ধাংশ মজুমদার বংশকে লেখাপড়া করে দিয়ে যান। পরে অবশ্যই আবার শোনা যায় রত্নেশ্বর সে অংশটুকু কিনে নেন নামমাত্র মূল্য দিয়ে। বলতে পারেন কতকটা মজুমদার মশাইকে বিক্রি করতে বাধ্য করেছিলেন রত্নেশ্বর, এবং অর্থের লোভে পিতার ঋণ তিনি সম্পূর্ণ অস্বীকার করলেন। হয়তো মল্লিক বংশের ধ্বংসের মৃত্যুবীজ সেই দিনই সবার অলক্ষ্যে রোপিত হয়েছিল অলঙ্ঘ নির্দেশে, এবং ক্রমে একদিন সেই বিষই এদের পুরুষানুক্রমে রক্তের মধ্যে ছড়িয়ে পড়ল। সত্যি কি মিথ্যা জানি না। হারাধন মল্লিক বলেন রত্নেশ্বরই নাকি তার বৃদ্ধ পিতাকে দুধের সঙ্গে বিষ প্রয়োগে হত্যা করেন। কিন্তু দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে জন্ম নিলেন রত্নেশ্বরের জ্যেষ্ঠ পুত্র শ্রীকণ্ঠ মল্লিক। তিনি 2 পুরুষ আগেকার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলেন, কিন্তু তার সে মনস্কামনা পূর্ণ হবার আগেই নিজ বংশের বিষের ক্রিয়ায় জর্জরিত হয়ে ছটফট করতে করতে তিনি মৃত্যুকে বরণ করলেন। সংক্রামক ব্যাধির মতোই পাপের বিষ এখন এদের বংশকে বিষাক্ত করে ফেলেছে। অনিবার্য ধ্বংসের দিকে এখন এরা ছুটে চলেছে নিষ্ঠুর নিয়তির এক অলঙ্ঘ নির্দেশে। রায়পুর রাজবংশের এক করুণ অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছে।
আপনার কি মনে হয় কিরিটিবাবু, শ্রীকণ্ঠ মল্লিকের হত্যা, সুদিনের পিতার হত্যা, সতীনাথের হত্যা, নিশানাথের হত্যা সব একই সূত্রে গাথা? প্রশ্ন করে বিকাশ। এখনো সেটা বুঝতে পারেননি বিকাশবাবু? সব এক সূত্রে গাঁথা, একই উদ্দেশ্য। একের পর এককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে রাজপরিবারের লোকেদের, এবং অন্য যারা খুন হয়েছে বাইরের, তারাও এই বিষচক্রের মধ্যে গিয়ে পড়েছে। এবং যদি ওই একের পর এক হত্যার মূল অনুসন্ধান করেন তো দেখতে পাবেন সবেরই মূলে রয়েছে এক মোটিভ বা উদ্দেশ্য। সব একই, অর্থম অনর্থ। কিন্তু যাক সে কথা, আমি শুধু সূত্রগুলো এখান থেকে ওখান থেকে একত্রে এক জায়গায় জড়ো করেছি। সময় এলে ওই সূত্রগুলো আপনার হাতে তুলে দেব। আপনি বোধহয় জানেন না বিকাশবাবু, একটি অভাগিনী মায়ের কাতর মিনতি আমাকে এই রায়পুর হত্যা রহস্যের মধ্যে টেনে নিয়ে এসেছে। অবশ্যই আইনের দিক থেকে তার উপরে আগেই জবনিকা পড়েছে। আপনি কি সত্যিই মনে করেন ডক্টর সুদিন চৌধুরীকে খালাস করে আনতে পারা যেতে পারে? মনে করি না বিকাশবাবু, সে বিষয়ে আমি স্থির নিশ্চিত। কিন্তু তাহলে বলতে দ্বিধা নেই, প্রথমে যখন এই কেসটা কতকটা ঝোঁকের মাথায় আমি হাতে নিই, তখন সব দিক ততটা ভালো করে বিবেচনা করে উঠতে পারিনি। আজ কিন্তু যেন মনে হচ্ছে সুদিনকে মুক্ত করতে পারি তো আর একজনকে তার জায়গাতে যেতে হবেই। হয়তো একটা ভূমিকম্প উঠবে, ফলে অনেক কিছুই ওলটপালট হয়ে যাবে। কথা বলতে বলতে ওরা থানার কাছে এসে পড়েছিল। কিরিটি হাতঘড়ির দিকে তাকিয়ে বললে, রাত্রি প্রায় 2:30। এখানকার কাজ আমার প্রায় শেষ হয়ে এসেছে। কাল পরশু নাগাদই বোধহয় আমি চলে যাব। কাল সকালে একবার হারাধন মল্লিকের সঙ্গে দেখা করতে হবে। আপনি আমার সঙ্গে থাকবেন কিন্তু। তারপর কতকটা যেন আত্মগতভাবেই বললে নিম্ন কণ্ঠে, তারপর বাকি থাকলো একজন। কার কথা বলছেন? বলবো পরে, কিন্তু হারাধন লোকটার কথাই ভাবি। অমন নির্লোভ সত্যাশ্রয়ী লোক আজকালকার যুগে বড় বিরল মিস্টার সান্যাল। হ্যাঁ, ভালো কথা। হারাধনের নাতি জগন্নাথের সঙ্গে আপনার আলাপ আছে? সুব্রত বাবু ওর খুব প্রশংসা করেন, বলেন অমন ছেলে নাকি হয় না, একেবারে দাদু অন্ত প্রাণ। হ্যাঁ, কিরিটি মৃদু স্বরে জবাব দেয়। ওই দিন রাত্রে শুতে যাওয়ার আগে কিরিটি বলে, তারিণী চক্রবর্তী, মহেশ সামন্ত ও সুবোধ মণ্ডলকে কাল বিকেলের দিকে একবার এদিকে ডাকিয়ে আনতে পারেন? তাদের আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। বেশ তো, নিশ্চয়ই আনবো। পরের দিন গোটা 9-এর সময় কিরিটি ও বিকাশকে ঘরে প্রবেশ করতে দেখে হারাধন সানন্দে ওদের আহ্বান জানালেন। আসুন আসুন, চা আনতে বলি? তা মন্দ কি? হারাধনের ব্যাপার দেখে মনে হলো যেন এতক্ষণ উদ্গ্রীব হয়ে ওদেরই পথপানে চেয়েছিলেন। হারাধন চিৎকার করে ভৃত্যকে চা আনতে আদেশ দিলেন। গত রাত্রে সব সংবাদ শুনেছেন বোধহয় মল্লিক মশাই? কিরিটি মৃদু স্বরে বলে। হ্যাঁ, শেষকালে নিশাও গেল। সব যাবে একে একে। এ আমি জানতাম কিরিটি বাবু। নিশা আমার চাইতে বছর 8 ছোট। বোলপুরে চাকরি করবার সময় মাঝে মাঝে চিঠিপত্র দিত, কিন্তু ইদানিং এখানে আসবার পর অনেক সময় ভেবেছি যদি একবার দেখা হয়, তার হলো না। শেষের দিকে হারাধনের কণ্ঠস্বর অশ্রু ভরাক্রান্ত হয়ে যায় যেন। মল্লিক মশাই, কিরিটি কিছুক্ষণ পরে হঠাৎ ডাকে। হ্যাঁ, কিছু বলছিলেন? হ্যাঁ, আপনি কি সত্যি সত্যি ভেবেছিলেন নিশানাত খুন হবেন? নিশ্চয়ই, এই কথা তো 1000বার বলেছি। সেই দিন থেকে যখনই শুনেছি এই বৃদ্ধ বয়সে সে রূপালী চক্রের মধ্যে এসে ধরা দিয়েছে, কেউ থাকবে না, বুঝলেন কিরিটি বাবু, কেউ থাকবে না। রাজা রত্নেশ্বরের বংশে কেউ বাতি দিতে থাকবে না, এ বিধাতার অভিশাপ। জগন্নাথ চায়ের ট্রেতে করে 3 পেয়ালা গরম চা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। কিরিটি আর চোখে তাকিয়ে দেখলেন জগন্নাথের মুখখানা যেন বেশ গম্ভীর। কিরিটি হাত বাড়িয়ে ট্রে থেকে চায়ের কাপ একটা তুলে নিতে নিতে মৃদু স্বরে বললে, জগন্নাথ বাবু, আপনার দাদুকে নিয়ে আজ বা কাল হোক যে কোনো এক সময় করে রাজা বাহাদুর সুবিনয় মল্লিকের সঙ্গে দেখা করে আসবেন। তাদের আজকের এত বড় দুঃসময়ে সব ভুলে যাওয়াই ভালো। দূরসম্পর্কীয় হলেও আপনারাই এখন তার একমাত্র আত্মীয় অবশিষ্ট রইলেন তো। না না, জগন্নাথ প্রবল প্রতিবাদ করে ওঠে। ও বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই আর নেই। রাজা শ্রীকণ্ঠ মল্লিকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব ধুয়ে মুছে গেছে। তা কি আর সত্যি হয় জগন্নাথ বাবু? এ কি জলের দাগ যে এত সহজে মুছে যাবে?
এই যে রক্তের সম্পর্ক, কিরিটি বলতে থাকে। জানেন তো, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। ঝগড়া মিটিয়ে ফেলুন। অতীতে কে একজন ভুল করেছিলেন বলেই যে সেই ভুলে জেট টেনে বেড়াতে হবে আজও বংশ পরম্পরায়, তা কি মানে আছে? রক্তের দাগ বলেই তো মুছে ফেলবার নয় কিরিটি বাবু, জগন্নাথ জবাব দেয়। কিন্তু কিরিটিকে বাধা দিয়ে জগন্নাথ মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বলে, বড়লোক আত্মীয় সাপের চেয়েও সাংঘাতিক কিরিটিবাবু। আপনি ধারণাও করতে পারবেন না গরিব আত্মীয়দের ওরা কত হীন চোখে দেখে। দেখা সাক্ষাৎ করতে গেলেই ওরা ভাবে যে হাত পাততে গেছি আমরা ওদের কাছে। আরও একটা কথা হচ্ছে, ওদের ওই ধন গরিমার দৃষ্টি দিয়ে ওরা আমাদের মনে করে যেন কৃতার্থ করে দিচ্ছে। কিছুতেই সেটা যেন আমি সহ্য করতে পারি না, গায়ে যেন সূচ বেঁধায়। তাছাড়া যে প্রাসাদে আমাদের সমান অধিকার একদিন ছিল, সেখানে আজ মাথা নিচু করে প্রবেশ করতে পারবো না, না মরে গেলেও না। উত্তেজনায় জগন্নাথ যেন হাঁপাতে থাকে। কিরিটি আর কিছু বলল না। সন্ধ্যার দিকে মহেশ সামন্ত ও সুবোধ মণ্ডল এলো থানায়। তারিণী চক্রবর্তী ছিল না, আগের দিন কোনো এক মহালের কাজে গেছে। প্রথমেই কিরিটি সুবোধকে ডাকলে, বসুন মণ্ডল মশাই। আগে স্যার, গরিব দাসানদাস হই আমরা আপনাদের সামনে উপবেশন করব, এ কি একটা লেজ্জ কথা হলো স্যার? কি আজ্ঞা হয় বলুন। মণ্ডলের কথার বাঁধুনিতে কিরিটি না হেসে থাকতে পারলে না, বলে, মহাশয় বুঝি বৈষ্ণব, মাছ মাংসও বুঝি চলে না, কিন্তু গলায় কণ্ঠি কই? এ দাসের স্যার সত্যি কথা বলতে কি কোনো ধর্মের প্রতি আস্থাও যেমন নেই, অনাস্থাও তেমন নেই। বোঝেনি তো স্যার, রাজবাড়ির বাজার সরকার আমি। তা তো দেখতেই পাচ্ছি। তার সংসার ধর্ম করেছেন না এখনো বাজার সরকারি করে সময় করে উঠতে পারেননি? আগে স্যার, সে দুঃখের কথা আর বলবেন না। তিনটি সংসার করেছিলাম, কিন্তু একটি কাশি বাসিনী, দ্বিতীয় পিত্রালয় বাসিনী, কনিষ্ঠা উদ্বন্ধনে প্রাণ ত্যাগ করেছে। কেন চতুর্থী? রাম, আর রুচি নেই স্যার। আহা, আপনি তাহলে তো দেখতে পাচ্ছি রীতিমতো একজন বিচক্ষণ ব্যক্তি। কি যে বলেন স্যার, আমরা হলাম আপনাদের দাসানদাস, কীট হতেও কীট। তা দেখুন মণ্ডল মশাই, আমি আপনাকে প্রশ্ন কয়েকটা করতে চাই, ঠিক যেন জবাব পাই। বিনয়ে বিগলিত হয়ে আবার সব না গোলমাল করে ফেলে অযথা নিজেকে বিপদগ্রস্ত করে ফেলেন। তবে হ্যাঁ, গরিব লোক আপনি, সে কথা আমি ভুলবো না। তা মনে রাখবেন বই কি স্যার, এ অধীন তো আপনাদের 5 জনের দয়াতেই বেঁচে পড়তে আছে। তা কি আজ্ঞা হচ্ছে? আপনাদের ম্যানেজার সতীনাথ লাহিড়ী মশাই যে রাত্রে খুন হন, সেই রাত্রির কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সহসা যেন কিরিটির কথায় মণ্ডলের মুখখানি কেমন পাংশুবর্ণ ভাব ধারণ করে, কিন্তু মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে বলে, তা আছে বই কি স্যার। আচ্ছা মণ্ডল মশাই, দারোগাবাবুর কাছে সে রাত্রে আপনি আপনার জবানবন্দিতে বলেছিলেন, সতীনাথ লাহিড়ী মরার আগে যে চিৎকার করে উঠেছিলেন, সেই চিৎকার শুনেই আপনি ঘর থেকে বের হয়ে যান। অথচ তারিণী খুড়ের পাশের ঘরে থেকেও আপনি জানতে পারেননি কখন তারিণী চক্রবর্তী ঘর থেকে বের হয়ে যান। আপনি তখন জেগেই ছিলেন কেমন, তাই না? না, বোধহয় তো আমি ঘুমিয়েই ছিলাম। বেশ ভালো করে মনে করে দেখুন, মনে হচ্ছে যেন আমার বোধহয়। কেন, নিশ্চয়ই আপনি জেগেই ছিলেন, মোটেই ঘুমননি। আগে স্যার, তা কি করে হয়? ঘুমিয়ে থাকলেও জেগে থাকা কি করে সম্ভব বলুন? সম্ভব, এই জন্য যে চিৎকারটা আপনি বেশ পরিষ্কারই শুনতে পেয়েছিলেন। ঘুমিয়ে থাকলে কি কেউ চিৎকার শুনতে পায়? এবং শব্দটা শুনতে পেয়েছিলেন বলেই এটাও জানেন আপনার তারিণী খুড়ো কখন ঘর থেকে বের হয়ে যান। বুঝলেন মণ্ডল মশাই, একে বলে আইনের লজিক। ঠিক আপনি বুঝতে পারবেন না, কারণ লজিক তো আর আপনি পড়েননি। যা হোক, আমাদের লজিকে বলে চিৎকারটা যখন শুনেছেন এবং জেগে না থাকলে যখন চিৎকারটা শোনা যায় না, তখন আপনি কি করে ঘুমিয়ে থাকতে পারেন? অতএব জেগেই ছিলেন। কেমন, এবার হলো তো? বেশ, এবারে বলুন তো, শুধু যে আপনার তারিণী খুড়োকেই ঘর থেকে বেরিয়ে যেতে শুনেছিলেন তা নয়, আরো কাউকে বারান্দা দিয়ে হেঁটে যেতেও শুনেছিলেন, যার পায়ে জুতোর তলায় লোহার নাল বসানো ছিল। সুবোধ বোকার মতো ফ্যাল ফ্যাল করে কিরিটির দিকে তাকিয়ে থাকে। কি যে জবাব দেবে কিছুই যেন বুঝে উঠতে পারে না। মণ্ডল মশাই, আপনি যে একজন নিরীহ গোবেচারী গোছের লোক তা আমি জানি। কারো সাথেও নেই আপনি, কারো পাঁচেও নেই।
অথচ কেমন বিশ্রীভাবে আপনি এই খুনের মামলায় জড়িয়ে যাচ্ছেন। তা যদি খুনাক্ষরে বুঝতে পারতেন তাহলে হয়তো ভুলেও বলতেন না যে আপনি সে রাত্রে বোধহয় ঘুমিয়েছিলেন। তাছাড়া এ কথা কে না বোঝে, খুনের মামলায় জড়িয়ে যাওয়া কত বড় সাংঘাতিক ব্যাপার। চাই কি যোগ সাজস আছে প্রমাণ হয়ে গেলে সারাটা জীবন কাষ্ঠঘানি ঘুরিয়ে সরিষা হতে বিশুদ্ধ সরিষার তৈল উৎপাদন করতে হতে পারে, এবং সেও আর চারটিখানি কথা নয়। কি বলুন স্যার, একটা বিড়ি পান করতে পারি? গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আহা, নিশ্চয়ই নিশ্চয়ই, সে কি কথা, ম্যাচ আছে না দেব? কিরিটি লক্ষ্য করে দেখলে বিড়ি ধরাচ্ছে বটে সুবোধ, কিন্তু কি এক গভীর উত্তেজনায় হাত দুটো তার ঠক ঠক করে কাঁপছে। মন্ডল মশাই, এবারে বোধহয় আপনি বসতে পারবেন, ওই চেয়ারটায় বসুন। তারপর আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি বলছি শুনুন। যদি কোথাও ভুল থাকে দয়া করে শুধরে দেবেন। সেই দিন রাত্রে, মানে যেদিন আপনাদের ভূতপূর্ব ম্যানেজার লাহিড়ী মশাই খুন হন, সেদিন এই রাত্রি 10টা কি 10:15টার সময় প্রথমে আপনি একটা শব্দ শুনতে পান, ঠিক যেন জুতো পায়ে দিয়ে কেউ বারান্দা দিয়ে হেঁটে বাইরের দিকে চলে যাচ্ছে। জুতোর শব্দ ঠিক অনেকটা আপনাদের ছোট্টু সিং এর লোহার নাল বসানো নাগরাই জুতোর শব্দের মতো। কিন্তু কিছু আপনি মনে করেননি, তার কারণ আপনি ভেবেছিলেন ছোট্টু সিংই বাইরে যাচ্ছে। তারপর অনেকক্ষণ আপনি কান পেতে অপেক্ষা করেছেন, কারণ আপনি জানতেন রাত্রে মানে ঠিক সন্ধ্যার পর হতে ওই দরজার প্রহরা ছেড়ে ছোট্টু সিং এর বাইরে কোথাও যাওয়ার হুকুম নেই, এবং যদি সে হুকুম না মেনে দরজা ছেড়ে মুহূর্তের জন্য কোথাও যায়, ও সে কথা যদি ম্যানেজার বাবু জানতে পারেন, তাহলে তার চাকরি তো যাবেই, জমানো মাইনেটাও কাটা যাবে। এখানে সপ্তাহে 2বার হাট থেকে রাজবাড়ির 7 দিনের মতো অনেক কিছু জিনিস কিনে কেটে আপনি আনেন, কিন্তু ম্যানেজার বাবু আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন না বলে তিনি ছোট্টু সিংকে আপনার সঙ্গে যেতে আদেশ দেন। কাজে কাজেই ছোট্টু সিং এর ওপরে আপনার সন্তুষ্ট না থাকা খুবই স্বাভাবিক, এবং আপনি সর্বদা চেষ্টা করছিলেন কি করে ছোট্টু সিংকে জব্দ করা যেতে পারে। কি আমি কিছু মিথ্যে কথা বলছি বলুন? আগে আপনি সত্যি কথা বলছি, এই তো বেশ, শুনে সুখী হলাম। যাক, আপনি ফিরতি শব্দ শোনার জন্য তাই জেগেই ছিলেন, কারণ জুতোর শব্দ শুনে প্রথম হতেই আপনি সন্দেহ করেছিলেন যে ছোট্টু সিং এরই পায়ের শব্দ, এবং সে কাউকে না জানিয়ে দরজা অরক্ষিত রেখে কোথাও যাচ্ছে। কেমন, তাই না? আপনি কে? সুবোধ বাবু। কিরিটির এতক্ষণের পরিহাস তরল কণ্ঠ যেন জাদুমন্ত্রে কঠিন হয়ে ওঠে। সুবোধ মণ্ডল ভীষণ রকম চমকে উঠে কিরিটির মুখের দিকে তাকালো। ময়াল সাপের গল্প শুনেছেন কখনো মণ্ডল মশাই? আপনি ময়াল সাপের খপ্পরে পড়েছেন, কিন্তু কোনো ভয় নেই আপনার। আপনাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু সে কেবল একটি শর্তে। আপনি সব কথা আমার কাছে এই মুহূর্তেই অকপটে আগাগোড়া খুলে বলবেন, তবেই, নচেত। আগে মণ্ডলের গলার স্বর কাঁপতে কাঁপতে থেমে যায়। বলুন, লোকটা যখন আবার ফিরে আসে 0.5 ঘন্টা পরে, তখন শব্দ শুনেই আপনি বাইরে এসে তাকে দেখতে পান কিনা? হ্যাঁ, কিন্তু তাকে আমি চিনতে পারিনি, অন্ধকারে তাকে আমি ভালো করে দেখতে পাইনি। সত্যি কথা বলছেন? আগে মা কালী দিব্যি। তারিণী খুড়ো যখন ঘর হতে বের হয়ে যান চিৎকার শুনে, তাও আপনি জানেন, কেমন না? হ্যাঁ। আপনি চিৎকার শুনে বের হননি কেন? খুড়োকে যেতে দেখে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। দরজা বন্ধ ছিল না? আগে না, খোলাই ছিল। খুড়ো দরজা ঠেলতেই দরজা খুলে যেতে দেখেছি। মহেশ সামন্ত সে বুঝি তারিণীর পরেই যায়? হ্যাঁ, ঠিক খুড়োর পিছু পিছুই গেছে। আচ্ছা, আপনি এবার যেতে পারেন মণ্ডল মশাই, আপনার কোনো ভয় নেই। আমাকে আজ আপনি যা বললেন খুনাক্ষরে কেউ তা জানতে পারবে না, এবং জানতে পারলেও আপনি যাতে বিপদে না পড়েন সে ব্যবস্থা আমি করব, কথা দিচ্ছি। আপনি, আমি কে তাই জানতে চান তো? এবং কি করে আমি এসব জানলাম না? আজ্ঞে, এইটুকু শুধু জানুন, জানাটাই আমার কাজ। গোপন রহস্য উদ্ঘাটন করি বলেই আমার আরেক পরিচয় রহস্যভেদী। সুবোধ মণ্ডল চলে যাবার পর আরো 0.5 ঘন্টা কিরিটি মহেশকে বসিয়ে রেখে অবশেষে বিকাশকে ডেকে মহেশকে ছেড়ে দিতে বললে, আর তার জবানবন্দি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে
তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।